গল্প অপ্রিয় রঙ্গনা। লেখনীতে ইশরাত জাহান ফারিয়া। দ্বিতীয় পর্ব। ঝুমুর বিরক্ত হয়ে বলল, সব সময় বাজে কথা আপনার। প্রথমে সবাই অমন রাগটাগ করে, পরে ঠিকই মেনে নেয়। আমাদেরটাও তাই হবে। তাকলিফ ঝমুরের সামনে এসে ওর দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বলল, না হবে না। হবে। চাইলেই হবে। বলে আবার ঝুমুর ভ্রু কুঁচকে সন্দেহী চোখে তাকায়। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? আমাকে পছন্দ না। আরো মডার্ন হলে পছন্দ করতেন। তাকলিফ এসব শুনে কপালে ভাঁজ ফেলে কিভাবে যে ঝুমুরের দিকে তাকায়, ওর বুকের ভেতর আস্ত একটা নদী মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে। ঝুমুর অস্বস্তি নিয়ে চোখ লুকায়। তাকলিফ তা বুঝতে পেরে উত্তর না দিয়ে প্রসঙ্গ পাল্টে ফেলে, গিয়ে দেখ নতুন কপোতক্পতির কিছু লাগবে নাকি। আপনাদের বাসায় থাকছে, আপনি জিজ্ঞেস করুন। আমি কে? মুখ সামটা মেরে সেখান থেকে ঝুমুর চলে এলো। ওর একদম ভালো লাগে না তাকলিফের এই খাপছাড়া আচরণ। এমন একটা আচরণ করে যেন ঝুমুর মোহ, রূপ বা বাচুক ওর কিছু আসে যায় না। আবার মাঝে মধ্যে এমনভাবে কেয়ারিং দেখাবে যেন ওর জন্য কত ভাবে। আচ্ছা বিয়েটা না হয় ওদের ইচ্ছের বিরুদ্ধে কোনো এক দুর্ঘটনা ক্রমে হয়েই গেছিল। তাই বলে কি এরকম করা সাজে? ঝুমুর তো ওর থেকে দূরে থাকতে পারে না, চায় না। তবুও কেন এরকম দূরে ঠেলে দেওয়া ব্যবহার? বাড়ির মানুষ হয়তো জানে না, কিন্তু এক সময় তো ঠিকই জানবে। হয়তো বাবা মা সমস্যা করবে, সেটাও ঝুমুরের কাছে অতটা কষ্টের হবে না। তবে তাকলিফ নিজেই যদি ঝুমুরকে দূরে সরিয়ে দেয়, সেই বিরহ হয়তো ঝুমুর সহ্য করতে পারবে না। টুকরো টুকরো অনুভূতি জমা করে 2 বছর যাবৎ মানুষটাকে মনে প্রাণে ভালোবেসেছে সে। কত সময় নির্লজ্জ হতে ইচ্ছে করে, দুনিয়া ভুলে মানুষটার বুকে মাথা রাখতে ইচ্ছে করে। সেই যদি এভাবে দূরছাই করে, ঝুমুর যাবে কোথায়? একটা দীর্ঘশ্বাস ফেলে ঝুমুর ইয়াসিফ আর তুষিকে বিদায় জানিয়ে দোতলায় চলে আসে। বাসার অবস্থা থমথমে। রাতে হয়তো কেউ খায়নি। মায়ের ঘরে উকি মেরে দেখল মা কাঁদছে গুনগুন করে আর বাবা চুপ করে বসে আছে। ঝুমুর রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিজের ঘরে চলে যায়। 1 কাপ চা নিয়ে বারান্দায় বসে রাতের আকাশ দেখে। হাওয়ায় ভেসে আসে গোলাপের সুগন্ধ। বিমোহিত হয় ঝুমুর। সবার সব কষ্ট যেন রাতের অন্ধকারে নিশ্চুপ মিলিয়ে যায়, এই প্রার্থনা করে মনে প্রাণে। সানোয়ার হক ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন। বাড়ির বড় ছেলে তিনি, পারিবারিক গোলযোগগুলোতে তিনি একমাত্র মানুষ যে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেন। কোনো সময় রেগেও যান। তবে কেউই তার ওপরে কথা বলেন না। ব্যাপারটা ভয়ের নয়, শ্রদ্ধার। ইয়াসিফ বিয়ে করে বাড়িতে বউ এনেছে, আর সেই বউকে কেউ মানতে চাইছে না শুনে তিনি পরদিনই চট্টগ্রাম থেকে ফিরে আসেন। এরপর রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দোতলায় বসার ঘরে বৈঠক বসে। পাখি বেগম, শামসুল হকের অভিযোগ শুনে সানোয়ার সাহেব গম্ভীর কণ্ঠে শামসুল হককে বলেন ইয়াসিফের গালে চড় মারতে। সবাই ঘাবড়ে যায়। শামসুল হক আমতা আমতা করে বলেন, কি বলেন ভাই? কি বলি মানে? তোকে না জানিয়ে বিয়ে করেছে, তুই শাসন করবি না? কাপুরুষ নাকি? শামসুল হক লজ্জিত স্বরে বলে, ছোটরা আছে এইখানে। তাতে কি? তোর ছেলে অন্যায় করেছে, তাকে শাসন করবি, যাতে ছোটরাও দেখে শিখে কোন কাজ করা উচিত আর কোনটা নয়। আমি সানোয়ার হক মনে মনে মজা পেলেও শক্ত গলায় বলে, আমতা আমতা না করে ছেলেকে শাসন কর। বংশের এতদিনের মানসম্মান সে বলি দিয়েছে, হারাম প্রেম করে, পালিয়ে বিয়ে করে ইতিহাসে নাম লিখিয়েছে যা আমাদের পূর্বপুরুষেরা কখনো করেনি। তাকে সামান্য থাপ্পড় দিতে পারবি না? শামসুল হক ইয়াসিফকে আরও একটা থাপ্পড় মারেন। ইয়াসিফ চর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তুষি ওর পিছনে জড়সড় হয়ে দাঁড়ায়। এসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। পাখি বেগম দরজায় মুখ কালো করে দাঁড়িয়ে আছেন। সানোয়ার হক তাকেও চড় মারতে বললেন। পাখি বেগম ভাসুরের কথা শুনে বিমর্ষ গলায় মিনিমিন করে বলেন, মা হয়ে কেমনে হাত তুলি? মাফ করেন। সানোয়ার হক তা শুনে বাকি সবার উদ্দেশ্যে বলেন, আর কারো অমত আছে এই বিয়েতে? বাড়ির কেউ কোনো শব্দ করে না। চুপ থেকে সবাই বুঝিয়ে দেয় এই বিয়েতে তারা রাজি। সানোয়ার হক এবার বলেন, যাও, বৌমাকে বরণ করার ব্যবস্থা করো মেজবউ। পাখি বেগম চমকে ওঠেন, সে কি ভাইজান? এইডা আপনের কেমন বিচার?
কই আপনি বুঝাইবেন ওরে, তা না কইরা আপনি বলতেছেন এই কালা বউ মাইনা নিতে। এইডা কখনো সম্ভব না। সানোয়ার হক ভাইয়ের দিকে তাকায়। শামসুল হক ইতস্তত বোধ করে, এরপর বউকে বলেন, যাও, বউ বরণের ব্যবস্থা করো। পাখি বেগম রাগে কটমট করে বলেন, পারমু না। বসার ঘর থেকে সাজেদা বেগম প্রমীলাকে বলেন, তুমি যাও ছোট বউ। মা হইয়া নিজের মান রাখতে জানে না, সবসময় জিদ দেখাইব। পাখি বেগমের গায়ে লাগলো কথাটা। বর্ষার কালো মেঘ যেন তার মুখে ঘিরে ধরেছে। সানোয়ার হক তাকে উদ্দেশ্য করে বললেন, শুনো মেজ বউ, জানি ওরা ভুল করেছে, তবুও যা হওয়ার হয়েছে মাফ করে দাও। দুইজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে স্বেচ্ছায় জীবনসঙ্গী বেছে নিয়েছে, ভালো মন্দ থাকাটা ওদের উপর নির্ভর করে। তুমি যদি এখন সামান্য গায়ের রং নিয়ে এইসব করো তাহলে কেমনে হয়? কেউ তো আর ইচ্ছেকৃত এমন জন্মায় না। আল্লাহ বানিয়েছে। বিয়েটা কপালে ছিল বলেই তো হয়েছে। এখন তুমি আল্লাহর সিদ্ধান্তে নারাজ হলে তোমার ছেলের কি ভালো হবে? তাছাড়া তুষির পরিবারও শুনলাম ঝামেলা করছে, যদি ওরা মামলা করে তাহলে হবে আরেক বিপদ। তোমারই তো ছেলে, তাও একটাই। তাকে হারিয়ে ভালো থাকতে পারলে ভালো। তুমি ওদেরকে হয়তো ঘরে তুলতে চাও না, এ কেমন অদ্ভুত যুক্তি। এরকম করলে তোমার ছেলে বউ ছেড়ে দিবে নাকি? যে এমন বলছো, বরং তুমি ছেলের চোখে ছোট হয়ে যাবা। তাই যা সিদ্ধান্ত নেওয়ার ভেবে নিও। পাখি বেগম চুপ হয়ে গেলেন। আসলেই তো তার একটাই ছেলে। কত আদরের। ওই কালো মেয়ের জন্য ছেলেকে হারাতে পারবেন না তিনি। প্রমীলা বৌবরণ করতে গেলে তিনি গাল ফুলিয়ে বললেন, আমায় দে। মুখ ভার করে বৌবরণ করল পাখি বেগম। এরপর ইয়াসিফের ঘরে বউ নিয়ে যাবার অনুমতি দিলেন। সকলে মিলে ওদেরকে ঘরে নিয়ে গেল। এদিকে মায়ের কাণ্ড দেখে ইয়াসিফের হাসি পাচ্ছে। সকলে কিছুক্ষণ ওদের নিয়ে হাসি ঠাট্টা করে ঘর থেকে বেরিয়ে গেল। তুষি মনমরা হয়ে আছে। বারবার ইয়াসিফের পেটে খোঁচা দিচ্ছে পেছনে থেকে। ইয়াসিফ খপ করে ওর হাত ধরে নিচু স্বরে বলল, ব্যথা পাই তো। তুষি মিনমিন করে বলল, সবই তো হলো। কিন্তু তোর মা তো আমাকে মানল না। সময় দে, ঠিক মেনে যাবে। তুষি বিষণ্ণ গলায় বলল, কবে সেটা? কেউ আমার ওপর রাগ করে থাকলে আমার ভালো লাগে না। ইয়াসিফ হতাশ হয়ে বলল, একটু সময় দে ভাই। মা আর তোর চাপে পড়ে জীবন কয়লা করে ফেলছি। ওদিকে তোর বাড়ির হানাদার বাহিনীকেও তো সামলাতে হবে। যত ঢং, মেয়ে দিবে না। এই যে, নিয়ে এলাম তোকে, কেউ কিছু করতে পেরেছে? তুষি ভার গলায় বলল, এভাবে বলছিস কেন? ইয়াসিফ ব্যাপারটাতে মজা পেল বেশ। তুষিকে আরেকটু জ্বালাতে ভান করে বলল, কিভাবে বলবো আর? কালো দেখতে মেয়ে তুই। সকলে বলল জামাইয়ের ঘাড়ে চাপাতে চাইছে। বেকার অথচ সুন্দর ছেলের কাছে মেয়ে দিবে না। বেনিফিট পাবে অমন ছেলের কাছে দেবে। বুঝলি এবার তোর পরিবার কেমন? তুষি রেগে ওঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমাকে বিয়ে করলি কেন? যা সুন্দরী দেখে বিয়ে কর আবার। তোর মায়ের ইচ্ছা পূরণ কর। ইয়াসিফ ওকে একটানে কাছে এনে উরুর ওপর বসিয়ে গালে নাক ঘষে বলল, এই কয়লাটাকে যে আমি ভালোবাসি, কিভাবে তাকে দূরে যেতে দিই? কালো হোক, ধলা হোক, দিন শেষে তো তুই আমারই ভালোবাসা। তুষি এবার কেঁদে ফেলল, তুই এত ভালো কেন? তুই ভালোবেসেছিস বলে। ঝুমুর বেশ খুশি। মা বাবা যে এত সহজেই মেনে নেবে ওদেরকে, ও সেটা ভাবেনি। ফুরফুরে মনে তাখরিফকে মেসেজ করে জানালো পুরো ব্যাপারটা। সেই সাথে নিজের ব্যাকুল মনের অনুভূতিও জানালো। ইনিয়ে বিনিয়ে সেই একই কথা। তাখরিফ টেক্সট পড়ে ভাবলেশহীন হয়ে গেল। ঝুমুরের আচরণ দিন দিন যেমন বেপরোয়া হয়ে উঠছে, তাতে আগত দিনগুলো ততটা সুখের হবে না। এই মেয়ের জন্য ওর অনুভূতিটা কেমন তাও সে বুঝতে পারে না। যতই দূরে ঠেলে দেয়, এই মেয়ে ততই কাছে চলে আসে। বিয়ের পরপর যখন ওর সামনে পড়তো তখন পথ ঘুরে অন্যদিকে চলে যেত। ভয়ও পেত। সেই ঝুমুরের হঠাৎ কি হলো কে জানে। তাখরিফ আস্কারা দেয়নি, তবুও ভালোবেসে ফেলল ওকে। এটা কি পবিত্র সম্পর্কের কোনো আশ্চর্য শক্তি নাকি অন্য কিছু জানে না সে? তবে ঝুমুরের মুখে তাকালেই সে কিছুটা প্রশান্তি অনুভব করে, একান্তই নিজের মানুষ হিসেব মনে হয়। ওর জন্য যখন সম্বন্ধ এসেছিল তখন তাখরিফের কি ভীষণ হাসফাস লাগছিল, কাউকে বলে বোঝাতে পারবে না সে। বরাবরই এমন হয়। এটাকে ভালোবাসা হিসেবে স্বীকার করে নাও, ভালোবাসা এত সহজ নয়। তবুও কি যেন একটা অনুভূতি,
বুকের ভেতর অন্যরকম দোনা মোনা কাকে বোঝাবে সে। এমন একটা মানুষ বলতে তো ওর কেউ নেই। গোলগাল চেহারার সদ্য তরুণীতে পা দেওয়া ঝুমুরটার কাছেই দিন শেষে ও ঠেকা। তাকলিফের মনে কি যেন একটা অনুভূতি, বুকের ভেতর অন্যরকম দোনা মোনা কাকে বোঝাবে সে। এমন একটা মানুষ বলতে তো ওর কেউ নেই। গোলগাল চেহারার সদ্য তরুণীতে পা দেওয়া ঝুমুরটার কাছেই দিন শেষে ও ঠেকা। পরদিন খুব সকালে পাখি বেগম রান্নাঘরে এসে চমকে যান। হলুদ পাড়ের কমলা রঙের একটি শাড়ি পরে প্রমীলাকে রান্নায় সাহায্য করছে তুষি। মাথায় ঘোমটা দেওয়া, একটু পরপর সেটা পরে যাচ্ছে আর বারবার সেটা টেনে ঠিক করছে। ঘোমটার ফাঁক দিয়ে হাঁটু অবধি লম্বা ভেজা চুল দেখে বিষম খেলেন পাখি বেগম। মেয়েটার চোখে মুখে স্নিগ্ধ একটা ভাব, ঠোঁটের কোণে হাসি। পাখি বেগম কোনা চোখে তাকিয়ে রইলেন ওর প্রতি। না, গায়ের রং চাপা হলেও লম্বায়, চেহারা সুরতে ততটা পিছিয়ে নেই। এই মেয়ের গায়ের রং ফর্সা হলে চোখ ধাঁধানো সুন্দরী হতো তা নিশ্চিত। পাখি বেগম বাস্তবে ফিরে এলেন। এসব কি ভাবছে সে? না, কিছুতেই তিনি এই মেয়েকে মেনে নেবেন না। ফুসলিয়ে তার কোটিতে একজন সুন্দর ছেলেকে বিয়ে করেছে এই মেয়ে। এত সহজে ক্ষমা করবেন না তিনি। তুষি আচমকা পেছনে ফিরে তাকে দেখে চমকে ওঠে। মুখের হাসি মিলিয়ে যায় ওর, মিনমিন করে বলে, আসসালামু আলাইকুম আন্টি। না, মেয়ের আদব আছে। কিন্তু তাতে কি? পাখি বেগম একমনে প্রশংসা করে অন্যমনে খুঁত খুঁজতে থাকেন। মুখ কালো করে সালামের উত্তর না দিয়ে প্রমীলাকে রাগী সুরে বলেন, দেখি সর। কি রান্না করিস? মাছ সব তো পুড়িয়ে ফেললি। প্রমীলা বলেন, কই পুড়ল ভাবি? এটা তো ভাজা হচ্ছে। পাখি বেগম উত্তর দেন না আর। খুন্তি হাতে মাছ উল্টে দিতে থাকেন। তার রাগের উত্তাপ প্রমীলা, তুষি দুজনেই বুঝতে পারেন। তুষির চোখ ছলছল করতে থাকে। এরপর শাড়ির কোনা দিয়ে চোখ মুছে বলে, আপনি আমার সালামের উত্তর দেননি আন্টি। পাখি বেগমের খ্যাকিয়ে ওঠেন, প্রমীলা ওরে আমার সাথে যাতে এমনে কথা না কয়। ছেলের জন্য শুধু ওরে জায়গা দিয়েছি তাই আমার থেকে যাতে দূরে থাকে। বেহা মেয়ে। প্রমীলা তাকে বুঝাতে গেলে পাখি বেগম আরও রেগে যায়। তুষির গাল বেয়ে পানি ঝরে পড়ে। ও এক দৌড়ে ঘরে চলে যায়। কাঁদতে থাকে। কান্নার শব্দ আর হেঁচকি শুনে ইয়াসিফের ঘুম ভেঙে যায়। তুষিকে কাঁদতে দেখে ধরফরিয়ে ওঠে বসে। ঘড়িতে মাত্র 6টা বাজে। এত সকালে ওঠে শাড়ি চুড়ি পরে নববধূ তার শিয়রে বসে কাঁদছে, ব্যাপারটা কেমন আশ্চর্যজনক। ইয়াসিফ ওকে বুকে টেনে নেয়, মাথায় হাত বুলিয়ে নরম সুরে কারণ জানতে চায়। তুষি উত্তর না দিয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতেই থাকে। ইয়াসিফ এবার রেগে জিজ্ঞেস করে, গ্র্যাজুয়েশন শেষ করবি কদিন পর? এত বড় ধেড়ে মেয়ে কিভাবে একটা বাচ্চার মতো সারাদিন কাঁদতে পারে? তোকে না দেখলে বুঝতাম না, বয়সে বুড়ি, স্বভাবে 3 বছরের শিশু। কি যে করি তোকে নিয়ে। বল তো কি হয়েছে? কে কি বলেছে? কত সাহস! আমার টমেটোকে কাদায়, থাপড়ে দাঁত ফেলে দেবতার। তুষি ওকে অমন রাখতে দেখে ঘাবড়ে যায়। মাকে থাপড়ে দাঁত ফেলে দেবে নাকি এই ছেলে? ভয়ানক কাণ্ড হবে তখন। ও কান্না থামিয়ে বলে, বাসার কথা মনে পড়ছিল। ইয়াসিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জন্য কেঁদে কেঁদে আমার ঘুম নষ্ট করবি তুই? এমনিতেই কাল রাতে একটুও ঘুমাতে পারিনি তোর যন্ত্রণায়। তুষি জ্বলে ওঠে, আমার জন্য? আমি কি করেছি? সব দোষ এখন আমার। তুই নিজেই নির্লজ্জের মতো কাছে। বল বল, থামলি কেন? ইয়াসিফ গালে হাত দিয়ে আগ্রহী গলায় জানতে চায়। ঠোঁটে তার বাঁকা হাসি। তুষি থতমত খেয়ে ওর বুকে কিলোঘুষি মেরে দূরে সরতে গেলেই ইয়াসিফ জাপটে ধরে ওর কানে কানে ফিসফিস করে বলে, অত লজ্জা পাস কেন? লজ্জার কি আছে, তুই তো আমার বউ। তোর টমেটো গালটা দেখলেই চুমু চুমু জাগে। কাছে আয় তো, ভোরের আদরটা করে দিই। তুষির কান গরম হয়ে গেল। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করল। পালাতে চাইলেও লাভ হলো না। ইয়াসিফ ওকে ধরে ফেলল। তুষি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও কোনোমতেও জয়ী হলো না। ততক্ষণে ইয়াসিফের উত্তপ্ত চুমুতে বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেছে ওর। এই ছেলের অনুভূতি জাগ্রত হলে একদম সবকিছু ভুলে যায়। ভালোবাসা আর আদরের সংমিশ্রণে তৈরি এই পবিত্র অনুভূতি অদ্ভুত সুখকর লাগে। কমলা রঙের শাড়িটির আঁচল অবহেলিতভাবে পড়ে থাকে বিছানার একপাশে। ইয়াসিফ ওর চোখের পাতায় চুমু খেয়ে বলে, কাঁদবি না, একদম না।
ভার্সিটিতে আজ জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সকল কপোতক্পতি প্রেমিক প্রেমিকারা একসাথে ঘুরছে, সময় কাটাচ্ছে। দেখতে খুবই ভালো লাগছে ঝুমুরের। সবাই তাদের পছন্দের মানুষ নিয়ে কি সুখী। আর সে ইহজীবনে বোধহয় তাকলিফের সাথে এভাবে সময় কাটানো হবে না ওর। ঝুমুর দীর্ঘশ্বাস ফেলল। তাকলিফকে সে ভীষণ মিস করতে লাগলো। শেষমেশ নিজেকে দমাতে না পেতে ফোন বের করে মেসেজে লিখল, কেন যে আমাকে স্বীকার করেন না, আমার খুব আফসোস হয়। একদিন হঠাৎ মরে গেলে দেখবেন আপনিও খুব আফসোস করবেন। হুহু। মেসেজটা সেন্ড করে ভাবলেশহীন হয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে লাগলো ঝুমুর। তাকলিফ নিশ্চয়ই ওর মেসেজ দেখবে, কিন্তু তাতে হেলদোল হবে না ওর। এত পাষাণ। ঝুমুরের মনটা যে কেন ওর মতো শক্ত হতে পারল না। পরক্ষণেই মনে হলো, ও নিজে এত পাষাণ হলে এই পাষণ্ড লোকটাকে ভালোবাসতো কে তাহলে। তাকলিফ ঝুমুরের মেসেজ পেয়ে ভ্রু কুঁচকে ফেলল। এই মেয়ের কি মাথা খারাপ? এসব কি লিখেছে? তাকলিফের ইচ্ছে করল ঠাটিয়ে এক চড় মেরে ওর ভীমরতি ছাড়িয়ে দিতে। বয়স কত ওর? 18-19। এখনই মরার কথা বলে পেয়েছেটা কি এই মেয়ে? মৃত্যু কি এত সহজ? না নয়। এই যে তাকলিফ একটা মৃত মানুষ, তবুও জীবন্ত পুতুল হয়ে বেঁচে আছে সে। কার জন্য? বাবার জন্য। তাহলে এই ঝুমুর এত অবলীলায় মরার কথা কিভাবে বলে? তাকলিফই তো ওর সব নয়, আস্ত একটা পরিবার আছে ওর। সবচেয়ে বড় কথা বাবা মা আছে, তাহলে এই ঠুনকো তাকলিফের বিরহে কেন সে মরে যাওয়ার কথা বলে? ওর বিরক্ত লাগলো সবকিছু। কফির মগটা মেঝেতে ছুঁড়ে মারল। কাঁচ ছড়িয়ে পড়ল মেঝেতে। শব্দ শুনে পিয়ন হন্তদন্ত হয়ে ছুটে এলো। মেঝেতে ভাঙা কফির মগ দেখে বলল, কি হইছে স্যার? কোনো অসুবিধা? তাকলিফ দুহাতে মাথা চেপে ধরল। কি করলো এটা সে? ও নিজেকে সামলে এরপর বলল, না কিছু না। ফ্লোরটা পরিষ্কার করে ফেলুন। পিয়ন মাথা নাড়িয়ে চলে গেল ফ্লোর পরিষ্কার করে। তাকলিফ কাজে মনোযোগ দিতে পারল না। কেন যে ঝুমুরটা এমন করে, ওর সব শূন্য লাগে। লাঞ্চ আওয়ারে কি ভেবে চলে এলো ঝুমুরের ভার্সিটিতে। সকালে দেখেছে এই মেয়ে সেজেগুজে ভার্সিটি এসেছে। ক্যাম্পাসে কি একটা উৎসব চলছে, খাবারের স্টল বসেছে অনেকগুলো। তাকলিফ এদিক ওদিক কিছুক্ষণ ঘুরঘুর করে একসময় ফিরে আসতে যাবে তখনই পেছনে থেকে কে ওর শার্ট টেনে ধরল। বিচলিত হয়ে ফিরতেই ঝুমুরকে দেখতে পায়। রোদে ঘোরাঘুরি করে রক্তিম বর্ণ ধারণ করেছে মুখ। তাকলিফ ধমক দিয়ে বলে, শার্ট ছাড়। এভাবে ধরবি না। ধরব। আপনি এখানে এসেছেন কেন? তাকলিফ বিব্রত কণ্ঠে বলল, তোকে কৈফিয়ত দেব কেন? আর তুই এখনো বাড়ি ফিরিসনি। ভার্সিটিতে ওঠে বেশ ডানা গজিয়েছে দেখছি। আবার সাজগোজও করেছিস। বাহ। ঝুমুর মুখ ভার করে বলল, একটুই তো সেজেছি। এভাবে বলার কি আছে? আপনি সব সময় এমন। আমাকে কি ভালো দেখাচ্ছে না? তাকলিফ অস্বস্তি বোধ করে। কিভাবে বলবে এই মেয়েকে দেখে বুকের ভেতর সূক্ষ্ম এক অনুভূতি খোঁচা দিচ্ছে ও প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে, কিছু খেয়েছিস? ঝুমুর মাথা নাড়ায়। একটু আগেই বান্ধবীদের সাথে সে ফুচকা, ঝালমুড়ি খেয়েছে। তবে এই লোককে তা বলা যাবে না, রাস্তাঘাটে তাকলিফের সাথে এভাবে দেখা হলে ভালোবাসুক আর না বাসুক এই লোক ঠিকই ওর খাওয়া দাওয়ার খোঁজ নেয়। মানুষটার সঙ্গ পাওয়া যাবে ভেবে ও মিথ্যে বলল। তাকলিফ ওর হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে থাকে। ঝুমুর ওর এই আচরণে পুরোপুরি শোকড হয়ে যায়, তাকলিফ সত্যিই ওর হাত ধরেছে। এ যে অবিশ্বাস্য কাণ্ড। তাকলিফ ওকে কাছাকাছি একটা রেস্তোরাঁতে নিয়ে আসে, খাবার খেতে খেতে আর চোখে দুবার ঝুমুরের দিকে তাকায়। তবে দুর্ভাগ্যবশত দুবারই সে ধরা পড়ে যায়। চোখাচোখি হতেই ও অস্বস্তি বোধ করে। মাথা নামিয়ে নেয়। তাকলিফ এসবে মাথা না ঘামিয়ে খাওয়া শেষ করল। বিল পে করে বেরিয়ে করে রেস্তোরাঁ থেকে বেরুতেই ঝুমুর ওকে জিজ্ঞেস করে, আজ আপনার শরীরটা ঠিক আছে তো? তাকলিফ ওর কটূক্তি শুনে কপালে ভাঁজ ফেলে। রুক্ষ গলায় বলে, আমি একদম ঠিক আছি। দেখ ঝুমু, তুই এত জ্বালাস না আমায়। ইদানিং বেশি বেশি করছিস। আগের চেয়ে বেশি চালাকি করছিস। তখন কেন অমন একটা মেসেজ করলি? আর কখনো এসব বেয়াদবি দেখলে সোজা ব্লকলিস্টে পাঠাবো। মাইন্ড ইট। ঝুমুর অবাক হওয়ার ভান করে বলল। বকা ঝুমুরকেও ভালো লাগে না আবার চালাক ঝুমুরকেও পছন্দ করেন না। ঠিক কি চানটা আপনি? বলে ফেলুন তো।
তাকলিফ ওকে বোঝাতে চাইল, আমি চাই তুই আমাকে নিয়ে মাথা না ঘামা। একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে তুই তোর লাইফটা ঘেটে ঘ করে দিস, আমি তা চাই না। এভাবে আমার পেছনে লেগে না থেকে স্বাভাবিক জীবনযাপন কর আমার মতো। আমি সেটাই চাই। ঝুমুর কেঁদে ফেলল। আপনি চান, সব আপনিই চান, আর আমার চাওয়া পাওয়া নেই। আমি কি মানুষ না? বিয়ে সম্পর্ক পুরোপুরি বোঝার আগেই আমার সাথে আপনার বিয়ে হয়ে গেল। যেভাবেই হোক, হয়েছে তো। আগে আপনাকে আমি অন্য ভাইদের মতোই দেখতাম, তখন এত কষ্ট হতো না, কিন্তু ওই যে বিয়ে হয়ে গেল আমাদের, এরপর থেকে আপনাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না আমি। সবকিছু পাল্টে গেছে, আপনার জন্য আমি খুব কষ্ট পাই। আমার মন পুড়ে সব সময় আপনার জন্য, খুব খুব ভালোবাসি আপনাকে। তাকলিফ কতদিন পর দেখল, মায়ের পর এই রমণী বোধহয় প্রথম যে ওর জন্য এভাবে হাউমাউ করে কাঁদছে। আবেগের কি অদ্ভুত বহিঃপ্রকাশ। ও পকেট থেকে টিস্যু বের করে কান্নায় হুঁশহারা ঝুমুরের নাক মুছে দিয়ে বলল, বড় হচ্ছিস না গাধা হচ্ছিস? নাকের সর্দি মুছ। দেখি এদিকে আয় হাদারাম। ঝুমুর বাধ্য মেয়ের মতো ওর কথা শুনল। রাস্তার মানুষগুলো হা হয়ে ওদেরকে দেখছে। এত বড় মেয়ের নাকের সর্দি মুছে দিচ্ছে কিনা রাস্তায় দাঁড়িয়ে। ঝুমুরের যখন সম্বিত ফিরে এলো তখন লজ্জায় মাথা নুয়ে ফেলল। তাকলিফ রিকশা ঠিক করতেই ঝুমুর নম্র স্বরে বলল, আমার মাথাটা ঘুরছে। আপনি কি যাবেন আমার সাথে? তাকলিফ চিন্তিত হয়ে পড়ে। সে কি? মাথা ঘুরছে কেন? ঝুমুর অসুস্থতার ভান করে শুকনো মুখে বলল, জানি না, তখন রোদে ঘুরলাম না। মাথাটা কেমন চক্কর দিচ্ছে। আচ্ছা থাক, আপনি অফিসে যান। আমি একাই যেতে পারবো। তাকলিফ এক মুহূর্ত সময় নিয়ে বিরক্তি হয়ে বলল, চল। কথায় আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যাবি। পরে আরেক ঝামেলা। আমার কাছে এলেই একটা না একটা ঝামেলা নিয়ে আসিস। বিড়বিড় করে বলে ঝুমুরকে নিয়ে রিকশায় ওঠে বসল। রিকশা চলতে শুরু করলে ঝুমুর হঠাৎ ওর কাঁধে মাথা রেখে চোখ দুটো নিভু নিভু করে বলল, আমাকে একটু ধরে বসুন তো, কেমন যে লাগছে। মনে হচ্ছে পড়ে যাব। তাকলিফ বুঝতে পারে না কথায় হাত রেখে ধরে বসবে। ঝুমুরি টেনে নিয়ে ওর কোমরে হাত রাখল। তাকলিফ চমকে ওঠে, বিব্রত হয়, গলা শুকিয়ে আসে। ঝুমুরের গা থেকে মিষ্টি একটা সুগন্ধে তাকলিফের ঘ্রাণেন্দ্রিয় ঝাঁঝিয়ে ওঠে। উফ, গরম লাগছে কেন এত? ও নড়েচড়ে সোজা হয়ে বসে। আর্ষ্টতা জেকে ধরেছে ওকে। ঝুমুর ওর কাঁধে মাথা রেখে নিঃশব্দে হেসে ফেলে। বাড়ির কাছাকাছি আসতেই ঝুমুর রিকশা থামিয়ে নেমে পড়ে। তাকলিফ হতভম্ব। তোর না শরীর খারাপ? এখানে নেমে পড়েছিস কেন? আরেকটু সামনে গেলেই তো বাড়ি। ঝুমুর কৃতজ্ঞতাসূচক হেসে বলল, এখন সুস্থ বোধ করছি। আপনি যেভাবে সামলালেন আমায়, থ্যাঙ্কস ফর ইউর ট্রিটমেন্ট। বাই। বলে ঝুমুর সেখান থেকে চলে আসে। তাকলিফ বিষয়টা বুঝতে পেরে হতবিহ্বল হয়ে যায়। অফিসে ফিরে পুরো কক্ষে শুধু পায়চারি করতে থাকে। এই যে ঝুমুরটা এত সব করছে ওর কাছে আসার জন্য, নিজেকে সামলাতে এত কেন কষ্ট হচ্ছে। শেষ বিকেলে ঝুমুর যখন শুকনো কাপড় আনতে যখন ছাদে যায় তখন কে যেন ওকে হাত ধরে টেনে দরজাবিহীন স্টোর রুমে নিয়ে যায়। ঝুমুর খানিকটা ভয় পেয়ে যায়। তবে যখন বুঝতে পারে এটা তাকলিফ তখন ওর বিস্ময়ের সীমা রইল না। ওকে দেয়ালে ঠেসে দাঁড় করিয়ে তাকলিফ ওর সাজগোজহীন মুখপানে দৃষ্টি দেয়। গোধূলির রঙিন আলোতে ঝুমুরও দেখে ওকে, অফিস ফেরত লোকটির মুখপানে ক্লান্তি। তবুও কি স্নিগ্ধ লাগছে, কপালের কাছে ছোট্ট কাটা দাগটাকে ছুঁয়ে দিত ইচ্ছে করল ওর। তাকলিফ কিছুক্ষণ ওভাবে থেকে এরপর বিদ্রুপাত্মক কণ্ঠে বলে, আগের সেই বোকা ঝুমুর তুই একদম নেই। এত অ্যাডভান্স কার জন্য হয়েছিস? আমার জন্য। ঝুমুর অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম? অফিস থেকে ফিরে আজ হঠাৎ আমার পেছনে লাগলেন কেন? তাকলিফ কপালে ভাঁজ ফেলে বলল, তখনকার নাটকের স্ক্রিপ্ট দুর্বল ছিল। ঝুমুর থতমত খায়। উফ, মাথা ঘোরার ব্যাপারটা এই লোক বুঝে গেছে। ও তাও বলে, আমি তো তেমন কিছুই করিনি। তাকলিফ তীক্ষ্ণ কণ্ঠে বলে, এসব কাজ নাটক ফাটক। আমি বরদাস্ত করব না। তবুও প্রথমবার বলে ক্ষমা করে দিলাম। ঝুমুর ওর কথায় পাত্তা না দিয়ে বলে, ক্ষমা লাগবে না। কি শাস্তি দিতে চান সেটাই বলুন। ভুল যখন করেছি, শাস্তি কেন মওকুফ করে দিবেন? দিন, শাস্তি দিন।
ঝুমুরকে এগিয়ে আসতে দেখে তাকলিফ পিছু সরে যায়। উফ! এই আবেগে জর্জরিত মেয়েটাকে ধমকাতে এনে নিজেই ফেঁসে গেছে। কেন যে এমন ভুল হয়? বলুন কি শাস্তি? বলে ঝুমুর ওর চোখের দিকে তাকায়। তাকলিফ অস্বস্তি নিয়ে চোখ নামিয়ে ফেলে। এই বাচ্চা মেয়েকে ভয় পাচ্ছে কেন সে? অদৃঢ় গলায় বলে, দূরে থাকবি আমার থেকে। আপনার কি ছোঁয়াচে রোগ হয়েছে যে দূরে থাকতে বলছেন? তাকলিফ বিরক্তি নিয়ে বলে, বুঝেও না বোঝার ভান করিস না। দূরে মানে দূরে। আমার মনের থেকে যোজন মেইল দূরে থাকবি। কেন? আপনি ভয় পাচ্ছেন নাকি? তাকলিফ ভ্রু কুঁচকে বলে, তোকে আমি ভয় পাবো? পাচ্ছেনই তো। আমাকে ভালোবেসে ফেলার ভয়। তাকলিফ ভেতরে চমকে গেলেও ওপরে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করে। এই মেয়েকে এখানে নিয়ে আসাটা ভুল হয়েছে, তার চেয়ে বড় ভুল এসব অবান্তর কথা নিয়ে আলোচনা করা। ঝুমুরের ওর চোখের দৃষ্টিতে ওর চোখ আটকে গেল। কি মোহনীয়! তাকলিফ অদ্ভুত ঘরে পড়ে যায়। ঝুমুরের একদম কাছে গিয়ে ওর কোমর টেনে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। ফিসফিস করে বলে, সময় থেমে গেলে কি খুব ক্ষতি হবে রে ঝুমুর? আচমকা এমন কাণ্ডে ঝুমুর যেন নিজের চিন্তা বদশক্তি যেন হারিয়ে ফেলে। আজকের দিনটা এত অদ্ভুত আর অবিশ্বাস্য কেন? সবকিছু কেমন ঘোর লাগা, স্বপ্নের মতো। ও নিচু গলায় শুধু বলে, একদম না। আচমকা এমন কাণ্ডে ঝুমুর পুরোপুরি চিন্তা শক্তি যেন হারিয়ে ফেলে। আজকের দিনটা এত অদ্ভুত আর অবিশ্বাস্য কেন? সবকিছু কেমন ঘোর লাগা, স্বপ্নের মতো। ও নিচু গলায় শুধু বলে, একদম না। সময়টা কতক্ষণ থমকে ছিল জানে না দুজন। শান্ত বাতাসে লুটোপুটি করা ঝুমুরের চুলগুলো তাকলিফ কানের পেছনে গুজে দিয়ে ওর নাকে নাক ঠেকিয়ে দাঁড়ায়। তপ্ত নিঃশ্বাস পুড়িয়ে দিচ্ছিল ঝুমুরের ভেতরকার অনুভূতি। এরপর আচমকাই ওষ্ঠাধরে সামান্য ছোঁয়া। ঝুমুর তখন যেন এই পৃথিবীতেই নেই। এতটা ঘনিষ্ঠতা আশা করেনি সে। হতবিহ্বলতা কাটতেই দেখতে পায় তাকলিফ ওকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে চলে গেছে। ঝুমুর এমন কাণ্ডে দ্বিধান্বিত হয়ে পড়ে। কি হলো এটা? মানুষটার আচানক আবার মন পাল্টে গেল কেন? ও কাপড় নেয়ার কথা বেমালুম ভুলে দোতলায় নেমে আসে। একটা ঘোরের ভেতর আছে সে। সানোয়ার সাহেব আজ বাড়িতেই আছেন। দরজায় নখ হতেই খুলে দেখলেন তাকলিফ দাঁড়িয়ে আছে। চোখমুখ কেমন গম্ভীর, উদাসীন। অফিসের পোশাকে ভীষণ ক্লান্তিকর দেখাচ্ছিল। বাবাকে দেখে মৃদু হাসল। চুলগুলো ফ্লিপ করে পেছনে ঠেলে দিয়ে জিজ্ঞেস করলো, অনেকদিন পর, এই সময় তো বাসায় থাকো না। আজ কি হলো? সানোয়ার হক হেসে বললেন, এই তো সব সময়। ব্যস্তই থাকি। তাই আজ কাজ থেকে ছুটি নিলাম। মন একটু বেশিই ভালো নাকি? সানোয়ার হক বললেন, যে ডিলটার জন্য খাটাখাটুনি করছিলাম তা পেয়ে গেছি। সেজন্যই মনটা ভালো। যাই হোক, তুই ফ্রেশ হো গিয়ে, আমি চা করছি। তাকলিফ হেসে বাবার কাঁধের ওপর হাত রেখে বলল, কংগ্রাচুলেশনস। ট্রিট হিসেবে আজ তোমাকেই আমি চা করে খাওয়াবো। তুমি বসো। সানোয়ার সাহেবও হাসলেন প্রত্যুত্তরে। তাকলিফ অফিসের পোশাক ছাড়ার জন্য নিজের ঘরের দিকে গেল। তাকলিফের যাওয়ার পানে তাকিয়ে সানোয়ার হকের চোখ ভিজে ওঠে। এ কেমন টান অনুভব করেন এই ছেলের প্রতি। ইচ্ছে করে পুরো পৃথিবীর সবকিছু এই ছেলের নামে লিখে দিতে। স্ত্রীর ছবির দিকে তাকিয়ে তিনি শুধু বিড়বিড় করে বলেন, আমাদের ছেলেটা ভালো থাকুক তমালিকা। ওর একটা গতি করে দিতে না পারলে তোমার কাছে গিয়েও শান্তি পাবো না, তোমাকে দেওয়া এই কথা তো আমাকে রাখতেই হবে। তাকলিফ ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে চা বানাতে থাকে। তার বাবা কফি খেতে পারে না। চা এ বেশি চিনি আর দুধ মিশিয়ে খায়। বাবার এই বাচ্চাদের মতো স্বভাব অবশ্য তাকলিফ পায়নি। সে তেতো মিষ্টি যেটাই হোক না কেন খেতে পারে। বলা যায় বাবার কোনো কিছুই সে পায়নি। না চেহারা, উচ্চতা, গায়ের রং। তবুও বাবাকে সে ভালোবাসে। দুকাপ চা বানিয়ে বসার ঘরে এসে দেখে সানোয়ার হক স্ত্রীর ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন, বিড়বিড় করে কিছু একটা বলছেন। বাবার অবস্থা দেখে ওর ভাবনাগুলো কেমন থমকে যায়। মায়ের ছবির দিকে তাকালেই ওর চোখ জ্বলে যায়, সেজন্য ছবিতে কখনো তাকায় না সে। আস্তে করে শুধু ডাকে, বাবা। সানোয়ার হক পেছনে ফিরে ছেলেকে দেখে স্থির হয়ে যান। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হাসার প্রচেষ্টা করেন। তাকলিফ তাকে চায়ের কাপ এগিয়ে দেয়। সোফায় বসে চায়ে চুমুক দিয়েই তার মুখটা জ্বলজ্বল করে ওঠে, বুঝলি তাকলিফ?
তুই চাটা ভালোই বানাস। কয়েকদিন ধরেই একটা কথা ভাবছি। তাখলিফ চা খেতে খেতে বলে। কি কথা? সানোয়ার হক বিজ্ঞের ন্যায় বলেন। ভাবছি বয়স তো অনেক হলো। তুইও চাকরি বাকরি করছিস, না করলেও সমস্যা নেই। আমার অঢেল টাকার মালিক তো তুই হবি, ব্যবসার ভাগ পাবি। আম্মার সাথে সেদিন কথা হলো, ভাবছি এবার তোকে একটা বিয়ে করাবো। ঘরে মেয়ে মানুষ না থাকলে ঘরই মনে হয় না। বাবার কথায় মুখের রং পাল্টে যায় ওর। পরক্ষণেই ঝুমুরের মুখটা ভেসে ওঠে মানসপটে। গম্ভীর গলায় বলে, আমি বিয়ে টিয়ে করতে পারবো না। এসব বাদ দাও। সানোয়ার হক খ্যাকিয়ে ওঠেন এবার, কেন পারবি না? তোর ছোটটা বাড়িতে বিয়ে করে বউ নিয়ে এসেছে আর তুই কুমার থাকার প্রতিজ্ঞা করছিস। এই যে আমার এত বড় একটা ফ্ল্যাট, এটা আদতে একটা বয়েজ হোস্টেল, যেখানে বাপ ছেলে দুজনেই সকালে রান্না করে খেয়ে এরপর কাজে বেরুয়ে আর কাজ থেকে ফিরে রান্না করে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। এখানে কোনো প্রাণ নেই, উচ্ছলতা নেই, জীবনের মানে নেই। এটাকে এবারে আমি সংসারে রূপান্তরিত করব। সংসারে রূপান্তরিত করবে মানে, তোর মতো এলোমেলো ছেলেকে ঠিক করার জন্য একটা বউ আনবো, যে তোকে পুরো সংসারই বানিয়ে দেবে। আমার আর দিন এই আছি, এই নেই। যাওয়ার আগে তোকেই তো সব গুছিয়ে নিতে হবে। তাখলিফ রাগে এবার চেঁচিয়ে ওঠে, এসব কি বলছো? তুমি নেই মানে কি? সানোয়ার হক নিজের ভুলটা ধরতে পারলেন। দুপাশে মাথা নাড়িয়ে বললেন, আরে এইটা কথার কথা। তাখলিফ বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলে। কথার কথা মাইফুট, আর কখনো এসব বলবে না। সানোয়াক হক বলেন, ওকে ওকে, কিন্তু যাই হোক না কেন তোকে আমি এবার বিয়ে করাবই। সংসারই বানাবো। না করতে পারবি না? বউয়ের যত্ন, আদর, ভালোবাসা পাওয়ার অধিকার তো তোরও আছে। তাখলিফ বুঝল বাবার সাথে তর্ক করা আর নিজের পায়ে কুড়ুল মারা একই কথা। সেজন্য ও চুপ করে গেল। হতাশ নিঃশ্বাস ফেলে সোফায় গা এলিয়ে দিতেই সন্ধ্যার ঘটনাটি মস্তিষ্কে হানা দিল। সেই মোহচ্ছন্নতা, ঘোর লাগা, গোধূলির আলোয় কি মিষ্টি লাগছিল ঝুমুরটাকে। তাখলিফ নিজেকে সামলাতে পারেনি। উফ, কিভাবে এতটা দুর্বল হয়ে পড়ল সে। ঝুমুরটা তো আরো আস্কারা পেয়ে যাবে। একবার ওর মন টের পেয়ে গেলে এই মেয়ে ওর পিছু ছাড়বে না। তখন এটা কি করে ফেলল সে? একদম উচিত হয়নি, একদম না। তবে বাবার বকবকানি শুনে এটাও মনে হলো, এই ঝুমুরটাও মন্দ নয়। একদম পাকা, প্রতিভক্ত, সংসারী নারী হওয়ার সকল গুণ বিদ্যমান আছে ওর মধ্যে। কিন্তু তাখলিফের কপাল খুব খারাপ বলেই এই একটা ঘটনা ওর জীবনে মারাত্মক কাল হয়ে দাঁড়াবে এটা সে বুঝতে পারছে। অবশ্য ফুলের দিকে হাত বাড়ালে কাটার আঘাত তো পেতেই হবে। আচ্ছা, কাটার আঘাতে সে সহ্য করে নেবে। কিন্তু কোনোদিন এই ঝুমুর রানীকে কি ও সত্যিই পাবে? কে জানে। সন্ধ্যার চায়ের আড্ডায় সকলেই অংশ নিয়েছে। তবে তুষিকে দেখে পাখি বেগম মুখ কালো করে চলে গেছেন। শাশুড়ির এরকম আচরণ কষ্ট দেয় তুষিকে, তবুও ইয়াসিফের কথা ভেবেই সে চোখের জল আড়ালে মুছে নেয়। ওর জন্য কত কিছু করছে ছেলেটা। চাকুরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তুষির মন খারাপ লাগে ভীষণ। ছেলেটাকে বিপদে ফেলে দিয়েছে সে। কিন্তু ও কি আর করত? ইয়াসিফকে ছেড়ে অন্যের গলায় সে ঝুলে পড়তে চায়নি একদম। ছেলেটা কত কেয়ার করে ওর, বড্ড ভালোবাসে। কেমন পাগলামো করে হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ভেবেই হাসি ফুটে ওঠে। ইয়াসিফের জন্য হলেও সব কষ্ট সয় নিতে রাজি সে। চায়ের আড্ডায় গল্পগুজব শেষে যে যার মতো ঘরে চলে গেল। ইয়াসিফ বাইরে থেকে ফিরেছে বিধায় তুষিও গেল। পাখি বেগম ছেলের জন্য পানি নিয়ে আসতেই দেখে তুষি ওর জন্য শরবত নিয়ে গেছে আর ইয়াসিফ তৃপ্তি নিয়ে সেটা খাচ্ছে। পাখি বেগম জ্বলে উঠলেন একদম। রাগে, দুঃখে তার চোখ ফেটে জল বেরুতে চাইল। ছেলেকে বুঝি ক্যারেই নিল তার থেকে এই কালনাগিনী। কি ছলাকলা দিয়ে বশ করছে কে জানে। ছেলেকে হারিয়েই ফেললেন বোধ হয়। এসব চিন্তা করে রাগে ফুঁচতে লাগলেন পাখি বেগম। ইয়াসিফ অবশ্য মাকে আগেই লক্ষ্য করেছে। শরবত খাওয়া শেষ করে সে মায়ের কাছে গেল। তার হাতে থাকা পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে গ্লাস খালি করে দিয়ে বলল, পানিটা না খেলে যেন হচ্ছিলই না। আজকের পানিটা এত সুস্বাদু কেন বলেন তো আম্মা? পাখি বেগম হেসে ফেললেন আচমকা। পরক্ষণেই মুখ কঠিন করে বললেন, সারাদিন কাজ খুঁজে হয়রান যে হয়ে আছিস, কেউ তোকে খেতে দিয়েছে?
খালি পেটে আমার পোলাডারে শরবত খাওয়ায় কত বড় সাহস। ইয়াসিফ হাসতে হাসতে নিচু স্বরে বলল, আরে একদিন খেলে কিছু হবে না। আর নতুন বউ কেন আনলাম? আমার সেবা যত্ন করার জন্যই তো। তার কাজই তো আমার জন্য হাতে করে শরবত নিয়ে দাঁড়িয়ে থাকা, পানি তো আমার আম্মা আনবে, তাই না? পাখি বেগম বললেন, আয় তোকে খেতে দিই। ছোট মাছের চচ্চড়ি করেছি নিজ হাতে। তোর তো পছন্দ। ইয়াসিফ ক্ষুধা পেয়েছে এমন ভান করে বলল, তাই নাকি? তাড়াতাড়ি ভাত বাড়েন, আমি হাত মুখ ধুয়েই আসছি। পাখি বেগম রান্নাঘরে চলে গেলেন। ইয়াসিফ তুষির দিকে তাকিয়ে ঘরে যাওয়ার ইশারা দিয়ে চলে গেল। তুষি এবার হেসে ফেলল। ঝুমুর পাশেই দাঁড়িয়ে ছিল। ও বলল, ভাইয়ার কি বুদ্ধি! দুদিকেই ব্যালেন্স রাখার চেষ্টা করছে। তুষি হেসে বলল, ও আজীবনই এমন ফাজিল। তবে বড্ড কাজের, অকাজের না। ভুল বলনি। এরপরের দুদিন তাকলিফকে কোথাও দেখতে পেল না ঝুমুর। পরে অনেক খোঁজটোজ নিয়ে জানল অফিসের কাজেই সপ্তাহ খানিকের জন্য শহরের বাইরে পাঠানো হয়েছে ওকে টিমের লিডার করে। ঝুমুরের ভীষণ কান্না পেল। একবার বলে গেলে কি হতো ওকে? অবশ্য কার কাছে আশা করে এসব? মানুষটা সেদিন ওকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেছে। যাওয়ার পর একটা খোঁজ অবধি নেয়নি। এই যে ওর ধাক্কায় পড়ে গিয়ে হাত কেটে গিয়েছিল ঝুমুরের, জানেও না তাকলিফ। ওর বড় অভিমান হলো। তাকলিফ বিহীন এক একটা দিন ওর কাছে মাসের ন্যায় বড় মনে হলো। এর মধ্যে একদিন ঝিনুকের শ্বশুরবাড়ির পরিবারকে দাওয়াত করা হয়েছিল ইয়াসিফের বিয়ে কেন্দ্র করে। সারাদিন গাধার খাটুনি খেটে ঝুমুরও তাদের আপ্যায়ন করেছে। অথচ পরে শুনে সেই বাড়ির ছোট ছেলের সাথে আবারও বিয়ের ব্যাপারটা তুলেছে তারা। শুনে ঝুমুরের কি রাগ, কান্নাকাটি। ইয়াসিফ রাগারাগি করে বাবা মাকে বুঝিয়ে সাময়িক শান্ত করলেও ব্যাপারটার পুরোপুরি নিষ্পত্তি ঘটাতে পারল না। তাছাড়া ছেলেকে মনমতো বিয়ে দিতে পারেননি। তাই এবার ইয়াসিফের রাগজের কাজ হলো না। ছোট মেয়েকে নিজেদের পছন্দে বিয়ে দেবে, এটা পাখি বেগমের একটা শপথ। শামসুল হক আর তার দুজনেরই ভীষণ পছন্দ ঝিনুকের ছোট দেবরকে। তাদেরও 100% মতো আছে। এছাড়া বিষয়, প্রতিপত্তি, শিক্ষা সবই আছে। এছাড়া ঝুমুরকে ওরা পড়তে দিবে বলেছে। কিন্তু চাকরি করতে দেবে না, এটা তেমন বড় কোনো সমস্যা না। সবদিকে যখন ব্যাটে বলে মিলেই গেছে তবে কেন নয়? এরপর দীর্ঘ অফিসের কাজকর্ম গুছিয়ে যেদিন তাকলিফ বাড়ি ফিরল, জানতে পেরেই ঝুমুর ঘরে বসে উসখুস করতে লাগলো। সুযোগ খুঁজতে লাগলো কি করে ওর সাথে দেখা করবে। বিকেলে যখন পাখি বেগম প্রমিলাকে নিয়ে বোনের বাড়ি গেল, তখন সুযোগ পেয়ে ও চলে এলো 3 তলায়। বড় চাচা বাড়িতে নেই জানে ঝুমুর। কলিং বেল চেপে কান্না আটকে শক্ত হয়ে দাঁড়িয়ে ছিল ও। দরজা খোলামাত্রই তাকলিফের বুকে আছড়ে পড়ে ফুঁপিয়ে উঠল ঝুমুর। ঘুম থেকে ওঠে আকস্মিক এমন একটা অবস্থা দেখে হতভম্ব তাকলিফ হন্তদন্ত হয়ে দরজা লাগিয়ে ওকে সরানোর চেষ্টা করতে থাকলে ঝুমুর আরো শক্ত করে ধরে বলে ওঠে, আপনি বাড়িতে বলে দিন, নয়তো আমাকে ওরা বিয়ে দিয়ে ফেলনে। দূরে করে দিবে আপনার থেকে। প্লিজ প্লিজ বলে দিন। আমি না হলে রে যাব। তাকলিফ ওর কথা শুনে শান্ত হয়ে যায়। ইচ্ছে করে মেরে ওর গাল লাল করে দিতে। কিন্তু নিজেকে সংযত করে ওর মাথায় চিবুক রেখে এরপর বলে, একটা বিয়েই তো করবি, এমন নাটকের কি আছে? 16 বছরে একবার করেছিস, 18তে আবার করবি। ঝুমুর ভার গলায় বলল, আমার বয়স 19। আমার একটাই বিয়ে আর একটাই বর। আর কিছু লাগবে না। গাছতলায় থাকবো দরকার হলে। তাকলিফ ঠোঁট টিপে হাসি আটকায়, সে তো আবেগের কথা। দেখলাম তো ছেলেটাকে। ভালো ভদ্র, শিক্ষিত, সরকারি চাকুরিজীবী। তোকে খুব ভালো রাখবে। আমি আপনাকে ছাড়া একটুও ভালো থাকবো না। আপনি সবাইকে বলে দিন। না মানলে আমরা চলে যাব। কোথায় যাবি? ঝুমুর এবার ওর বুক থেকে মুখ তুলে। চোখের জলে পুরো মুখ ভিজে লাল হয়ে আছে। মাথায় ওড়না টেনে দেওয়া নেই পর্যন্ত। রুক্ষ, রুগ্ন দেখাচ্ছে মেয়েটাকে। তাকলিফের বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। ওর মানসিক যন্ত্রণাটা যে অত্যাধিক বুঝতে পারল। ঝুমুর আবারও ওর বুকে মুখ লুকিয়ে বলল, আপনি যেখানে নিয়ে যাবেন। তাকলিফ মূর্তিমান হয়ে দাঁড়িয়ে থাকে। এখন কি করা উচিত ওর? এই যে এত দূর পর্যন্ত ভেবে মেয়েটা ওর কাছে এসেছে, ফিরিয়ে দিতে পারবে না ও। কিন্তু কি করবে? মাথা কাজ করছে না ওর। বাবার সাথে কথা বলবে কি একবার?
সব শুনে বাবা কি রিয়েকশন দেবে কে জানে। ওকে আবার ভুল বুঝবে না তো। ঝুমুর ওকে কিছু বলতে না দেখে পিঠে চিমটি দেয়। ভাবনার মাঝে এমন আঘাত পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে তাকলিফ। ধমকে বলে, একটুও ভয় পাস না আমাকে, তাই না? মেরে যেদিন গাল ফাটিয়ে দেব তখন কেঁদেও কুল পাবি না। ঝুমুর করুণ স্বরে বলে, বলবেন কি না বলুন না। মা বাবা খুব জোরে এবার আমাকে বিয়ে দিতে চাইছে। আপনি কি আটকাবেন না? আপনার বউ তো আমি, একজনের বউ হয়ে অন্য আরেকজনকে স্বামী হিসেবে গ্রহণ করা যায় না। আমি চাই না এমন কোনো কলঙ্ক মাথায় নিতে। তাই ব্যাপারটা যাতে আর না এগোয় আপনি দয়া করে দেখুন। এমনিতেই অনেক কথা হয়ে গেছে। ওটা তো আপুর শ্বশুর বাড়ি। কিছু হলে আপুকে ওরা কথা শোনাবে। তাকলিফকে কিছু বলতে না দেখেই ঝুমুর আবারও উদ্গ্রীব কণ্ঠে বলে, আপনি এমন নির্লিপ্ততা কেন? দেখুন না আমি কিন্তু কিছু একটা করে ফেলব। মো, রেজা। আর কিছু বলার আগেই তাকলিফ ওর ঠোঁট দখল করে কথা আটকে দেয়। খানিকক্ষণ পর শান্ত হয়ে এলে ঝুমুরকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে ফিরে এরপর গম্ভীর কণ্ঠে বলে, তুই কিছুই করবি না, আমাকে কথা দিতে হবে। এরপর বাকিটা আমি দেখব। কথাটা বলার সময় তাকলিফের গলা কেঁপে যায়। ঝুমুরের চোখ থেকে দুফোঁটা জল গাল বেয়ে টুপ করে কার্পেটের ওপর পড়ে যায়। পেছনে থেকে তাকলিফকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি। তাকলিফ অন্যদিকে ফিরে এরপর গম্ভীর কণ্ঠে বলে, তুই কিছুই করবি না, আমাকে কথা দিতে হবে। এরপর বাকিটা আমি দেখব। কথাটা বলার সময় তাকলিফের গলাটা কেঁপে যায়। ঝুমুরের চোখ থেকে দুফোঁটা জল গাল বেয়ে টুপ করে কার্পেটের ওপর পড়ে যায়। পেছনে থেকে তাকলিফকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি। সময়টা আগস্টের মাঝামাঝি। আকাশে নীল ঘন মেঘ। চারদিকে সূর্যের দ্রাবদাহ আর গরমে অতিষ্ঠ জনজীবন। কোথাও একটু বাতাস নেই, জনজীবনে স্বস্তি নেই। তেমনই এক ফোঁটা স্বস্তি নেই তাকলিফের মনেও। এ কটা দিন ভেবেছে সে কি করবে। বাবা নেই, খুলনায় গেছে। ফিরতে আরো কদিন লাগবে। এ সময়টাতে প্রতিনিয়ত নিজের মনের সাথে যুদ্ধ করেছে, কিভাবে কি করলে ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে না যায়, কিভাবে শান্ত হয়ে সামলাবে সে, কিভাবে বাবাকে দিয়ে বিস্তারিত বোঝাবে এবং কি করে পরিস্থিতি সামলাবে সে। ও বললে সানোয়ার হক সবটা মেনে নেবে ঠিকই, কিন্তু শামসুল হক আর পাখি বেগম কিছুতেই মানবে না। আর তাকলিফের দুশ্চিন্তা ঠিক এখানেই। ওদিকে ঝুমুর মায়ের চোখ ফাঁকি দিয়ে ওর সাথে দেখাও করতে পারছে না। মেসেজগুলোয় ওর আকুতি, কাতরতা, কান্না, ভালোবাসা মিশে থাকে। তাকলিফ তবুও ফিরতি মেসেজে ওকে সান্ত্বনা দিতে পারে না। যেখানে ও নিশ্চিত যে চাচা চাচি তাদের মেয়েকে ওর হাতে তুলে দেবে না, সেখানে অমিথ্যে সান্ত্বনা দেবে কোন দুঃসাহসে। তবুও সে ব্যাপারটা সবার সামনে আনবে এবার। কোনো না কোনো দিন তো সামনে আসতই, তখন যে ঝড়ের মুখোমুখি হতো, না হয় কিছুটা আগেই সেই ঝড়ের সম্মুখীন হলো সে। পরের 4টে রাত তাকলিফের চোখে ঘুম ধরা দিল না। মনের ভেতর খচখচানিটা গেল না। অথচ সে চাইলেই পারে সবার বিরুদ্ধে গিয়ে ঝুমুরকে নিজের করে নিতে, কারো তোয়াক্কা না করে নিজের মনের কথা শুনতে। কিন্তু সে কিছুতেই তা পারছে না। বিবেকবোধের তাড়নায় নিজের কাছেই কেমন ছোট মনে হয় নিজেকে। এমনিতেই তার জীবনটা অপরাধে ভরপুর, সেখানে বাবা মায়ের থেকে মেয়েকে কেড়ে নিয়ে আরো অপরাধী হতে চায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে এদিক ওদিক তাকাতেই তাকলিফের চোখ স্থির হয়ে আসে তমালিকার ছবিতে। সেকেন্ডও গড়ায় না, চোখ দুটো ঝাপসা হয়ে আসে। জলে ওঠে মস্তিষ্ক। একটা খুব নিঃসত্তা নিজের ভেতর লুকিয়ে আছে। অভিশপ্ত নিজেকেই তো কোনোদিন ক্ষমাই করতে পারবে না সে, অন্যেরা কিভাবে করবে। সারাটা দিন কোনো একভাবে কেটে গেছে। ফোনের টুংটাং নোটিফিকেশনের শব্দে ভাবনার প্রহর কেটে গেল তাকলিফের। ও চোখ তুলে তাকায়। সন্ধ্যা হয়ে গেছে কবেই। বাইরে অন্ধকার জেগে বসেছে। ও ফোন স্ক্রুল করতেই দেখি ঝুমুরের মেসেজ। লিখা, দরজা খুলুন। খানিকটা অবাক হয়েই দরজা খুলে দেয় তাকলিফ। ঝুমুর দাঁড়িয়ে আছে। পরনে বাটিকের থ্রি পিস। মাথায় বরাবরের মতোই ওড়না দেওয়া। চোখমুখ বিষণ্ণ হয়ে আছে। 4 দিন যাবৎ দেখেনি তাকলিফ ওকে। আপাদমস্তক লক্ষ্য করে এরপর ভেতরে ঢুকতে দিয়ে দরজা বন্ধ করতে করতে জিজ্ঞেস করল, বেল চাপলেই হতো, মেসেজে লিখলি যে। ঝুমুর ওড়নার নিচ হতে খাবারের বাটি বের করে টেবিলের ওপর রাখতে রাখতে ঝাঝালো কণ্ঠে বলল, বাজিয়েছি, টোকাও দিয়েছি।
আপনি বোধহয় বয়রা হয়ে গেছেন তাই শুনেননি। তাকলিফ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ওর দিকে। মনে পড়ল তখন সে মায়ের ছবির দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গেছিল। এ ব্যাপারে আর কথা না বাড়িয়ে জিজ্ঞেস করল, এলিজে, কিছু হয়েছে নাকি আবার? ঝুমুর ব্যস্ত কণ্ঠে শুধালো, সে তো প্রতিদিনই হচ্ছে। আমি এসেছি আপনার জন্য ভুনা খিচুড়ি নিয়ে। দেখুন তো খেয়ে কেমন হলো। তাকলিফ এক পলক খাবারের দিকে তাকিয়ে এরপর জিজ্ঞেস করল, কে রেঁধেছে? ঝুমুর উৎসাহ নিয়ে বলল, আমি। কাল রেঁধেছি, কিন্তু নিয়ে আসার সুযোগ হয়নি। ফ্রিজে তুলে রেখেছিলাম আপনার জন্য। মা কোথাও বেরিয়েছে, সেজন্য নিয়ে এলাম। তাকলিফ সিরিয়াস গলায় বলল, বাসি খাবার নিয়ে এসেছিস? আমি তো বাসি খাবার খাই না। ঝুমুরের মুখ কালো হয়ে গেল। এত কষ্ট করে লুকিয়ে চুরিয়ে লোকটার জন্য রান্না করলো, আর সে বলছে বাসি খাবার খায় না। ঝুমুর কি ইচ্ছেকৃত ওকে বাসি খাবার দিচ্ছে? খাবারের সাথে যে ওর ভালোবাসাটা আছে সেটা দেখতে পাচ্ছে না। অভিমানে চোখ ভারী হয়ে উঠল ওর। শক্ত হয়ে এক জায়গায় স্থির দাঁড়িয়ে রইল। তাকলিফ ওর লাল হয়ে যাওয়া মুখটা দেখে মনে মনে হাসল। এই মেয়ে সংসার করবে কি? এখনো বাচ্চা। এতটুকু কথায় মাইন্ড খাওয়ার কি আছে বুঝল না সে। তবে ধীরে সুস্থে টেবিলে বসে প্লেটটা টেনে নিতেই ঝুমুর তৎক্ষণাৎ সেটা কেড়ে নিয়ে বলল, খেতে হবে না, দরজা খুলে দিন। আমি যাচ্ছি। তাকলিফ কপালে ভাঁজ ফেলে রেগে বলল, অভুক্তের মুখের সামনে থেকে খাবার কেড়ে নিলি তো। দেখব কিভাবে কি করিস। ঝুমুর বোকার মতো তাকালো। পরক্ষণেই প্লেটটা এগিয়ে দিয়ে বিষণ্ণ গলায় বলল, আমাকে ভয় দেখাবেন না একদম। এখন খেয়ে বলুন কেমন হয়েছে। তাকলিফ ওর থেকে দৃষ্টি সরিয়ে খাবার মুখ তুলে নিল। ঝুমুর ওর প্রতিক্রিয়া দেখার আশায় পাশাপাশি একটা চেয়ার টেনে বসল। খুব ভালো বা খারাপ কোনোটাই হয়নি, তবে খেতে ভালোই। ঝুমুর এটুকু শুনেই দারুণ উৎফুল্ল হলো। পানির গ্লাস এগিয়ে দিল। আরো 2 চামচ খিচুড়ি বেড়ে দিল। তাকলিফ ওর চিকচিক করা চোখ দুটো দেখল। খেতে খেতে ভাবল, এই মেয়ের এত প্রতিভক্ত কেন? কথা থেকে এলো। কে শেখালো? এত ভক্তিটা না আবার দুঃখ এনে দেয় ওকে। এরকম মনোভাবের মেয়েরা আবেগপ্রবণ হয় বেশিরভাগ সময়। ওর ভয় হলো এই মেয়ে যদি উল্টাপাল্টা কিছু করে বসে, তাহলে ওর জীবন অন্ধকার হয়ে যাবে পুরোপুরি। আর কখনোই সেই জীবনে আলো জ্বলবে না। উসখুস শুরু হলো মনের মধ্যে। নে, হা কর। তীব্র অস্বস্তি নিয়ে কথাটা বলল তাকলিফ। টেবিল থেকে চিবুক তুলে অবাক দৃষ্টিতে তাকালো, চোখ দুটো আপনা আপনি বড় বড় হয়ে এলো ঝুমুরের। তাকলিফ ধমক দিল, নিলে নে নয়তো ফুট। ঝুমুর তড়িঘড়ি করে রোবটের মতো ওর এগিয়ে দেওয়া লোকমাটা খেয়ে নিল। চোখ ছলছল করে উঠল, তবে বুঝতে দিল না তাকলিফকে। মানুষটা তো আর জানে না, ঝুমুর এখনো নিজের রান্না খেয়ে দেখেনি, এর জন্যই তো ওর খাওয়া দেখেই চোখ জুড়াবে বলেই তো এত সব আয়োজন। এখন দেখো, ওকে ছাড়া খেতে পারছে না। এই রগজটা উল্টপালট লোকটা এরপরেও স্বীকার করবে না, বলবে না তুই আমার সব। হো, তাতে কি? ও তো ঝুমুরেরই। তবে এক লোকমা খেয়েই শান্ত হলো না, ভুগিচুগি আর নানান বাহানায় তাকলিফের হাতে মোট 11টা লোকমা খেল সে। খাওয়া শেষে তাকিয়ে দেখল তাকলিফ রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। আমার জন্য এনেছিলি? নাকি নিজের জন্য? সব তো তুই খেয়ে হজম করে নিলি। ঝুমুর বোকা বোকা হেসে বলল, খিদে ছিল তো। বুঝিনি। তাকলিফ ভ্রু কুঁচকে বলল, সব নাটক তোর। ঝুমুর মিনমিন করল, সরি। তাকলিফ শক্ত গলায় বলল, গ্রান্টেড না। কি করলে হবে? কান ধরে উঠ বস। ঝুমুর চোখের পলকে ওঠে দাঁড়ালো চেয়ার থেকে, কিছু বুঝে ওঠার আগেই কান ধরে উঠবস শুরু করল। ওর বোকামি দেখে হতবিহ্বল হয়ে গেল তাকলিফ। এই মেয়ে কি সত্য মিথ্যা, মজাটজার পার্থক্য করতে পারে না। সাধারণ একটা কথাকে সিরিয়াস বানিয়ে উঠবস করছে। ও প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, এত গাধা কেন তুই? ভার্সিটিতে পড়িস, প্রতিভক্তি বুঝিস, নাট্য সিনেমা বুঝিস আর সামান্য যোগ বুঝিস না। ফালতু যত্ত সব। ঝুমুর বুঝতে পারল তাকলিফ রেগে গেছে। ওখান থেকে হাত নামিয়ে তড়িঘড়ি করে বলল, না মানে আপনি তো। তাকলিফের তীক্ষ্ণ কণ্ঠ। আমি তো কি? ঝুমুর ভড়কে গিয়ে বলল, আপনি তো যোগ করার মানুষ না, কিভাবে বুঝবো কোনটা সিরিয়াস কথা আর কোনটা যোগ? আপনার কথা না মানলে যদি আমাকে দূরে করে দিন। আর আপনি বললে তো আমি হেসে হেসে রেও যেতে পারবো।
তাকলিফ বিরক্তিতে আবারও চোখ মুখ কুঁচকে ফেলল। ভেবেছিল বড় হওয়ার সাথে সাথে এই গর্দভের বুদ্ধি বেড়েছে, কিন্তু না, গদর্ভটা এখনো বোকাই রয়ে গেছে। ও উঠে দাঁড়াতেই ঝুমুর গা ঘেঁষে দাঁড়ালো। ওড়না দিয়ে মুখ মুছে দিয়ে বলল, আমি খুব খুশি। আপনাকে একটু জড়িয়ে ধরি। অবশ্য তাকলিফের অনুমতির অপেক্ষা না করেই ওর বুকে মাথা রাখল ঝুমুর। কান পেতে শুনল হৃৎপিণ্ডের শব্দ, অনুভব করল ওঠানামা। দ্রিমদ্রিম শব্দটা এত জোরালোভাবে হচ্ছে কেন? সেখানে কি ঝুমুরের নাম বাজছে? তবে যেটাই হোক না কেন, ওর ভীষণ শান্তি লাগছে। এই শান্তি অন্যরকম, ভীষণ প্রশান্তিজনক। তাকলিফ একসময় চোখমুখ শক্ত করে বলল, তোর পাগলামি কমা। আমি তো বলেছি বাবা এলে কথা বলবো। তুই হুটহাট এসব করলে ব্যাপারটা আরো ঘেটে যাবে। যা ভাগ। ঝুমুর ওর বুকে নাকমুখ গুজে বাধ্য মেয়ে নেয়। মাথা নাড়ল, আর একটু। হু। মন খারাপের এই এক বিষণ্ণ সন্ধ্যায় তাকলিফের ভেতর অদ্ভুত শিহরণ আর টান অনুভূত হলো। প্রথমবার মনে হলো এই ঝুমুরটাকে ছাড়া হয়তো বেঁচে থাকতে পারবে ও, তবে ভীষণ কষ্ট হবে। তাতে হয়তো মৃত্যু হবে না, তবে পুরো একটা জীবন কেটে যাবে দীর্ঘশ্বাসে। সানোয়ার হক নিরিবিলিতে যেদিন ফিরল, সেদিন রাতেই বাবাকে সব জানিয়ে দিল তাকলিফ। ছেলের মুখে এই অভাবনীয় ঘটনা শুনে তিনি বিমূঢ় হয়ে গেলেন একদম। সেবার ডিসেম্বরে বেশ ঠান্ডা পড়েছিল। কুয়াশাজড়ানো প্রকৃতি হয়ে উঠেছিল মোহমনীয়। অদ্ভুত ছিল সবকিছু। প্রকৃতি সেজেছিল বিষণ্ণতার সাজে। নিরিবিলি বাড়িটা বহুদিন নিষ্প্রাণ হয়েছিল বাড়ির সবচেয়ে বয়স্ক সদস্য সাজেদা বেগমের অসুস্থতায়। দীর্ঘ 2 মাস হাসপাতালে জমে মানুষে টানাটানি করার পর অবশেষে সুস্থ করে বাড়িতে নিয়ে এলো সবাই। মাকে সৃষ্টিকর্তার কাছ থেকে প্রার্থনা করে ফিরিয়ে এনে 3 ছেলেই সন্তুষ্টি আদায় করলেন। আর সাজেদা বেগম মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে ভাবলেন অনেক তো হলো এই সংসার, সন্তানের জন্য জীবন বিলিয়ে দেওয়া। এবার না হয় একটু নিজের মনের খোরাক মেটানো যাক। কখনো কোথাও ঘুরতে না যাওয়া সাজেদা বেগমের বহুদিনের ইচ্ছে ছিল দেশটা ঘুরে দেখার। সংসারের জাতাকলে যা কখনো হয়ে ওঠেনি। ছেলেদেরকে জানালেন সেই কথা। কবে আবার কি হয়ে যায় তা কি আর বলা যায়। মায়ের কথা শুনে তারা জানতে চাইল, কি চান আম্মা? আপনি যা চাইবেন তাই হবে। একবার বলুন। সাজেদা বেগম ডিসেম্বরের এই ছুটিকালে সিদ্ধান্ত নিলেন বাড়ির সকলকে নিয়ে ভ্রমণ করবেন। এই যান্ত্রিক শহর থেকে দূরে ছেলেমেয়ে, নাতিনাতনিদের নিয়ে দুদণ্ড শান্তিতে কাটাতে চান তিনি। যেই ভাবা সেই কাজ। মায়ের কথায় সকলেই রাজি হলো। বাচ্চাদের স্কুল ছুটি, অফিসেও শীতকালীন আর ক্রিসমাসের ছুটি সব মিলিয়ে কটা দিন কোথাও কাটিয়ে আসা যেতেই পারে। কখনো তো দল বেঁধে ভ্রমণে যাওয়া হয় না। বেশ মজা হবে, সাথে মায়ের ইচ্ছেও পূরণ করা যাবে। খোঁজখবর নিয়ে ইয়াসিফ জানালো শ্রীমঙ্গলে যাওয়া যায়। সেখানে না হয় রিসোর্ট ভাড়া করে নেবে, তাছাড়া ওর এক সিলেটি বন্ধুর বাবার রিসোর্ট আছে। সেখানে পরিচিত হিসেবে আলাদা একটা ডিসকাউন্টও পাওয়া যাবে। সব চিন্তাভাবনা, মতামত শেষে এটাই ফাইনাল হলো। বাড়ির সকলে, এমনকি নিশিতিথি, ঝিনুক চুমুর সহ ওদের ফুফুরাও হই হই করে রাজি হয়ে গেল। সকলেই পরিবার সহ হাজির। এদিকে ট্যুরে যাওয়া হচ্ছে শুনে তাকলিফ বেঁকে বসল। সেই কোথাও যাচ্ছে না। একগাদা মানুষের মাঝে হই হই করতে তার বিরক্ত লাগে। মা মারা যাওয়ার পর থেকেই এসব ফ্যামিলি গ্যাদারিং ওর কাছে নেহাতি যন্ত্রণার। সেখানে একদল মানুষ নিয়ে রিসর্টে হই হই করা ওর পক্ষে নেহাতি বিলাসিতা। সানোয়ার সাহেব অনেক বোঝালেন, কিন্তু তাকলিফ নিজের সিদ্ধান্তে অটল। বড় নাতি না গেলে সাজেদাও যাবে না, এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। বাড়ির সকলের আনন্দে ভাটা পড়ল। নিশিতিথি সহ ছোটরা কান্নাকাটি জুড়ে দিল। মুখভার হয়ে গেল পাখি, প্রমীলা, ঝিনুকের। এত প্ল্যান সব ধুলোয় গেছে তাদের। রাগে ঝুমুর তো তাকলিফকে বৌহারা হওয়ার অভিশাপ পর্যন্ত দিয়ে ফেলল। অবশ্য পরে দাদির জেদের জন্য তাকলিফ অবশ্য যেতে রাজি হয়েছিল। এরপর ডিসেম্বরের 22 তারিখ হইচই করে সকলে চলল শ্রীমঙ্গল। ইয়াসিফ অবশ্য সিলেট থেকে এসে যোগ দিয়েছিল পরিবারের সাথে। ও তখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র। ঝুমুরটা তখন কৈশোরে পদার্পণ করেছে, বয়স 16 কি 17। খেলাধুলায় চঞ্চল আর পড়াশোনায় মাথামোটা ঝুমুর মায়ের করা শাসনের জন্য প্রেম ভালোবাসা নিয়ে ততটা আগ্রহী ছিল না।
তবে কৈশোরকালীন সময়ে ফুটে ওঠা সৌন্দর্যে ভাসছিল সে। গোলাপি গাল, টানা চোখ আর মিষ্টি হাসিতে অনিন্দ লাগত ওকে। দেখলেই যে কেউ তাকিয়ে থাকতে বাধ্য। রিসর্টের পাশেই ছিল বিশাল চাবাগানের সমাহার। সেখানে কাজ করত বাগানিরা। দুবার পাতা তুলত। তাদের বাসও এখানেই। ঝুমুররা এদিক ওদিক ঘুরে এলো, দেখে এলো তাদের জীবনযাপন। তবে প্রকৃতির অবিরাম সৌন্দর্যের মাঝেই একটা কুৎসিত বিষয় ঝুমুর নিজ মনে আবিষ্কার করতে পারল। এখানে অনেক মাদকাসক্ত, পশু আচরণের মানুষ আছে, যারা মেয়ে দেখলেই নিজেকে স্থির রাখতে পারে না। একদিন খুব ভোরে ঘুম থেকে ওঠে তিথির সাথে বাগানের শেষ দিকের একটা ঝর্ণা দেখতে গেল। রাতেই গোপনে ঠিক করে রেখেছিল দুজন। তবে ঘোরাঘুরির এক পর্যায়ে হুট করেই ওদের তিনজনকে ঘিরে ঘরল একদল ছেলেপেলে। কুৎসিত তাদের হাসি এবং দৃষ্টিভঙ্গি। ঝুমুররা বিপদ বুঝে পালাতে গেলেও পারল না। তাছাড়া দুজনেই সেদিন ভীষণ ভয় পেয়েছিল। এক বখাটে তো খুব বাজেভাবে ঝুমুরের গায়ে হাত দিয়েছিল। ঝুমুর যখন কেঁদে ওঠে বলল, আমাদের যেতে দিন, দয়া করে এমন করবেন না। তখন কুৎসিত মনের মানুষরূপী পশুগুলোর দল উত্তর দিল, তোমার মতো সুন্দরীরে যাইতে দিলে হয়। তুমি হইলা আকাশের চান, আইজ মাটিতে পাইছি। কেমনে যাইতে দিই? একটু তো আমাগো খায়েশ মিটাইবা নাকি গো? এসব কুরুচিপূর্ণ কথা শুনে ঝুমুর ঘাবড়ে গেল আরো। তিথি ভয় পেয়ে কান্না শুরু করলো জোরে জোরে। একজন ধমকে ওদের মুখবন্ধ করার চেষ্টা করলো কিন্তু থামানো গেল না। তারা অতিষ্ঠ হয়ে আলোচনা করলো, এই খুকিডারে ভাগাই দিই, বড়টা তো আছেই। একটার লগে আরো একটা ফিরি পাইছি মাম্মা, ছাড়ন যাইব না। আরে এমনে যে কান্তেছে পড়ে যদি কেউ হুই না ফালায়, তখন আমও যাইব, ছাড়াও। আমাগো তো নজর বড়ডার দিকে, আপাতত এইডারেই খা, বলে বিশ্রী মন্তব্য করল। হেসে উঠল সকলে। দৃষ্টি দিয়ে ছিঁড়েকুটে ফেলতে চাইল ঝুমুরকে। বুঝল এই লোকগুলো আগে থেকেই পরিকল্পনা করে এসেছে। এর মধ্যে একজনকে চিনতে পারল, পরশুরাতে ঘুরতে বেরিয়ে এই ছেলের সাথে ঝামেলা হয়েছিল ওদের। চায়ের দোকানে সব ভাইবোনরা যখন চা খেতে গেল তখন এই ছেলে বারবার নোংরা দৃষ্টি দিচ্ছিল ওর দিকে। তবে ব্যাপারটা কেউ খেয়াল না করে তাকলিফ করেছিল। কষে একটা চড় মেরে তাড়িয়ে দিয়েছিল সেখানে থেকে। এই ছেলেও কম না। কথা থেকে সন্ডা পান্ডা নিয়ে এসে মুহূর্তেই বাকবিণ্ডতা শুরু করে দিল। তাকলিফ চায়ের কেটলি উল্টে ফেলে দিল ওর গায়ে। শাসিয়ে বলল, কুপ, তত্তার বাচ্চা, সাহস কত যে গ্যাং নিয়ে আসছিস? তোর চোখ উপড়ে নেব। নামা নিচে। ইয়াসিফ গিয়ে অনেক কষ্টে সামলেছিল তাকলিফকে। ঘুরাঘুরি বাদ দিয়ে রিসর্টে ফিরেছিল। এই ঘটনা অন্য কাউকে বলতে মানা করেছিল ইয়াসিফ। তাকলিফ সেদিন ঝুমুরকেও প্রচণ্ড ধমকেছে, জামা কাপড় ঠিক থাকে না কেন তোর? আর একদিন যদি দেখি এমনে চলাফেরা করছিস কেটে জঙ্গলে পুঁতে দেব, ভাবিস না আমি ভালো, খুব নির্টক মা আছে। কখনো মাখো মাখো ভাইবোনের আচরণ ছিল না দুজনের মধ্যে। তাকলিফের সাথে কথাই হতো না ঝুমুরের। চাচার একমাত্র ছেলেকে বড় ভাই হিসেবে শ্রদ্ধার চোখে দেখত। গলা উঁচু করে কথা বলা, আবদার করা কখনোই সেরকম কিছু হয়ে ওঠেনি। তবে সেদিন ঝুমুর সারারাত কেঁদেছিল ওর বোকাঝোকার কথা মনে করে। ইয়াসিফ সান্ত্বনা দিয়েছিল বোনকে। এখন বাগানে সেই বখাটে ও তার সাঙ্গপাঙ্গদের হাতে আটকা পড়েই বিষয়টা মনে পড়ে গেল ওর। মুহূর্তেই হাত পা জমে স্থির। তিথিকে ওরা ছেড়ে দিয়েছে। ও দৌড়ে পোগার পার। হয়তো রিসর্টে ফিরে সবাইকে খবরটা দেবে কিন্তু ততক্ষণে ওরা যদি ঝুমুরের সাথে বাজে কিছু করে তাহলে নিজেকে বাঁচাবে। একজন বিশ্রী হেসে জোরজবরদস্তি করে ওর ওড়নায় হাত দিতেই ঝুমুর চোখে সবকিছু অন্ধকার দেখল। কি হচ্ছে এখানে? আচমকা ভরাট অথচ পরিচিত কণ্ঠটি শুনে ঝুমুরের প্রাণ ফিরে এলো যেন। দু চোখ খুলতেই বেশ খানিকটা দূরত্বে দাঁড়ানো তাকলিফকে দেখল। ৭-৫ কিছু না ভেবে কান্নারত স্বরে চেঁচিয়ে উঠল, আমার সাথে ওরা বাজে কিছু করতে চায় তাকলিফ ভাই। আমাকে বাঁচান। তাকলিফ ঝুমুরকে দেখে হতভম্ব। এ এত সকালে এখানে কি করছে? তাও একা? বাড়ির লোকজন সব কোথায়? আশ্চর্য। মেয়ের কোনো খেয়াল নেই। অতীক্ষ্ণ দৃষ্টিতে দেখল ৭-৮ জনের দলটাকে। চা এর দোকানের সেই চ্যাংড়া বখাটেকে দেখেই যা বোঝার বুঝে গেল। মাথার সাথে সাথে রক্তও গরম হয়ে গেল। রাগে হাত পা নিষ্পিস করতে লাগলো ওর। কি করা যায় ভাবল।
এতজনের সাথে পারবে না ও। তৎক্ষণাৎ একটা কথা মাথায় খেলে গেল। ও নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পকেট থেকে সেলফোন বের করতেই ছেলেগুলোর মধ্যে একজন হেসে গালি দিয়ে বলে উঠল, কি করিস শালা? ভিডিও করবি? কর, দেখি তোর কত দম। আজ এই সুন্দরীর সাথে সাথে তোরেও দেইখা নিমু। তাখলিফ একটুও ভড়কালো না, বরঞ্চ শান্ত স্বরে বলল, আমি তো পুলিশকে ফোন দিলাম। শুনেই বখাটেগুলো একে অপরকে মুখ চাওয়াচাওয়ি করল। সেই সুযোগে তাখলিফ বলল, আসছে ওরা। বেশিক্ষণ লাগবে না। দেখ তোরা যদি পালিয়েও যাস, বাঁচবি না। আমি তোদের ভিডিও করে রেখে দিয়েছি। কোনো না কোনোভাবে ধর্ষণ মামলায় ঢুকিয়ে দেব। বখাটেরা হুড়মুড় করে পোগারপার। ঝুমুর তখনও সেখানে দাঁড়িয়ে ভয় কাঁপছে। তাখলিফ এবার রাগ নিয়ে এগিয়ে গেল ওর দিকে। মাটি থেকে ওড়না তুলে ঠাস করে চর মেরে রুদ্রমূর্তি হয়ে উঠল, এত সকালে মজা খাইতে আসছিলি? বেয়াদ্দব, কত বড় সাহস! আজ তোকে সত্যিই জঙ্গলে পুঁতব। চল। বাকি কথা শোনার আগেই ঝুমুর চোখে অন্ধকার দেখল। তাখলিফ ওকে দুহাতে ধরে নিয়ে বিরক্তি নিয়ে বলল, আমার সামনেই তোকে হেনস্থা হতে হয়, আর কাউকে পাস না। ঝুমুর অস্ফুট স্বরে, পানি খাবো বলেই জ্ঞানশূন্য হলো। আমি পানি সঙ্গে নিয়ে হাওয়া খেতে আসিনি। বিড়বিড় করে বলে পাজাকোলা করে তুলে নিল ঝুমুরকে। এরপর হাঁটা ধরল রিসর্টের দিকে। কিছুদূর যেতেই দেখল সকলে দল বেঁধে এদিকেই আসছে। ইয়াসিফ বোনের অবস্থা দেখে ভয়ার্ত গলায় প্রশ্ন করল, কি হয়েছে? অজ্ঞান হয়েছে। বখাটের খপ্পরে পড়েছিল। এত ছোট মেয়ে, এদিক সেদিক চলে যায়, দেখে রাখবি না। এখানে খারাপের অভাব নেই। যত সব। বিরক্তি নিয়ে বলল তাখলিফ। এরপর চলল রিসর্টে। পাখি বেগম মেয়েকে এ অবস্থায় দেখে হাউমাউ করে কান্না জুড়ে দিলেন। পানি ছিটিয়ে জ্ঞান ফেরাতেই ঝুমুর মাকে জড়িয়ে মুখ গুজে কেঁদে বলল, একা আর কখনো যাব না। অজ্ঞান হয়েছে। বখাটের খপ্পরে পড়েছিল। এত ছোট মেয়ে, এদিক সেদিক চলে যায়, দেখে রাখবি না। এখানে খারাপের অভাব নেই। যত সব। বিরক্তি নিয়ে বলল তাখলিফ। এরপর চলল রিসর্টে। পাখি বেগম মেয়েকে এ অবস্থায় দেখে হাউমাউ করে কান্না জুড়ে দিলেন। পানি ছিটিয়ে জ্ঞান ফেরাতেই ঝুমুর মাকে জড়িয়ে মুখ গুজে কেঁদে বলল, একা আর কখনো যাব না ওদিকে। পাখি বেগম মেয়ের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনায় খুব ভীত হয়ে পড়লেন। ঝুমুরকে ভীষণ বোকাঝকাও করলেন। মেয়েকে বললেন একা কোথাও না যেতে, সাবধানে থাকতে। কদিনের জন্য ঘুরতে এসে এরকম বিপদে পড়ুক তা চান না তিনি। তবে ঝুমুরের কি তা আর মাথায় থাকে? দুদিন পরের কথা। সারাদিন অনেক ঘোরাঘুরি করে রিসর্টে ফিরে দুপুরের খাওয়া সেরে ভাত ঘুম দিয়েছিল সবাই। বিকেলে রিসর্টের ফ্রন্ট ইয়ার্ডে সব ভাইবোনরা চায়ের আড্ডার ব্যবস্থা করল। ঘুম থেকে ওঠে হই হই করে সকলেই সেখানে যোগ দিল, তাখলিফ বাদে। ঝুমুরও সেখানে ছিল। সকলের সাথে আড্ডায় মগ্ন। হাসি ঠাট্টায় ব্যস্ত থাকার এক পর্যায়ে ভীষণ মাথা ধরেছিল ওর। রুমে ফিরে একা শুয়ে থাকতেও ইচ্ছে করছিল না। তাই রিসর্টের আশপাশটা ঘুরে ঘুরে দেখছিল। তিন পাশে চা বাগান, তার এক কোণে ওদের রিসোর্ট। এর পেছনেই ছোটখাটো জঙ্গল। ঝুমুর হাঁটতে হাঁটতে ঠিক সেখানেই চলে এসেছিল। কিছুক্ষণ কেটে যাওয়ার পর আচমকা ঝোপের ভেতর থেকে দুটো হাত পেছনে থেকে এসে রুমাল চেপে ধরল ও নাকে মুখে। তৎক্ষণাৎ বিষয়টি না ধরতে পারলেও একসময় বিপদ বুঝে ধস্তাধস্তি করে নিজেকে মুক্ত করা আগেই ঝুমুর নেতিয়ে পড়ল একদম। ফ্রন্ট ইয়ার্ডে বসে আড্ডা দেওয়া কেউ একবিন্দু পরিমাণও টের পায়নি সেসবের কিছু। অথচ ঝোপের ভেতর শুকনো পাতার মর্মর শব্দ, পায়ের শব্দ, কারো ফিসফিসানি আবছাভাবে শোনা যাচ্ছিল দোতলার কোণের রুমটাতে, যেখানে তাখলিফ বিশ্রাম নিচ্ছিল। মাত্রই ঘুম থেকে উঠেছিল সে। এরপরই কানে আসে অদ্ভুত কিছু ফিসফিস আওয়াজ। সন্দেহ হওয়ায় পর্দা সরিয়ে জানালা দিয়ে তাকায়, ওর রুম থেকে রিসর্টের পেছনের জঙ্গল দেখা যায়। ভালো করে দৃষ্টি দিতেই তিন চারজনের অস্তিত্ব টের পায়। তারা দ্রুত চলে যাচ্ছে। গতিবিধি সন্দেহজনক। আচমকা হলুদ রঙের কিছু একটার ঝলকানি দেখে ভ্রু কুঁচকে আসে ওর। কি হচ্ছে কিছুই বুঝতে পারে না। তবে চট করেই মাথায় আসে ঝুমুরের কথা, আজ হলুদ জামা পরেছিল মেয়েটা। ও দ্রুত নিচে ছুটে আসে। চায়ের আড্ডায় সবাই বসা তখন। বড়রা নেই। ওকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে সবাই সেদিকে তাকায়।
তাকলিফ সেখানে ঝুমুরকে দেখতে না পেয়ে ধমকে জিজ্ঞেস করে, ঝুমুর কই? নিশি বলল, আপুর তো মাথা ব্যথা, এই ভেতরেই তো গেল। তাকলিফ এটুকু শুনেই যা বোঝার বুঝে গেল। বাকিরা প্রশ্নবিদ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইল। তাকলিফের তখন কিছুই বোধগম্য হচ্ছিল না। বড় বড় পা ফেলে ছুটে গেল পেছনের জঙ্গলের দিকে। তাকলিফ নিশ্চিত হয়ে গেল ওই বখাটের দলগুলোরই কাজ এটা, পায়ে ছাপ, ঝোপের ভাঙা ডাল দেখে দেখে এগুতে লাগলো। মেয়েটার সাথে দুদিন আগেই যা ঘটে গেল, এরপরেও বাড়ির লোক একটুও দেখে শুনে রাখল না ভেবেই রাগ মাথাচাড়া দিয়ে উঠল। ছুটতে ছুটতে পকেট হাতড়ে সেলফোন বের করার চেষ্টা করল, পেল না। তাড়াহুড়োয় বেরুতে গিয়ে আনা হয়নি। ও দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। সামনের জঙ্গল আবছাভাবে দেখা যাচ্ছে, একটু পর হয়তো তাও দেখা যাবে না। শিট! জকের মাথায় কাউকে বলেও আসেনি। কি করবে এবার তাকলিফ? ফিরে যাবে। কিন্তু যদি দেরি হয়ে যায়, ঝুমুরের যদি কিছু একটা করে দেয়। জঙ্গলের মাঝখানে একা দাঁড়িয়ে ওর তখন নিজের বোকামির জন্য খুব অসহায় লাগছিল। অন্ততপক্ষে কাউকে বলে আসলে খুব সাহায্য হতো। হলুদ কাপড় দেখেই সে ছুটছে, হতেও তো পারে এটা ঝুমুর নয়। ফিরে যাবে কি? কিন্তু যদি ঝুমুরই হয়? উফ! তাকলিফের মাথা কাজ করছে না। ও তখন টের পেল ওর হাত পা অবশ হয়ে আসছে, বুক কাঁপছে। এরপর ৭-৫ না ভেবে যা হবার হবে ভেবে সে আবারও জঙ্গল ধরে এগুতে লাগলো। একসময় সামনের জঙ্গল হয়ে এলো হালকা। গাছপালা কমে এলো। ভাগ্য ভালো থাকায় অন্ধকার পুরোপুরি হওয়ার আগেই জঙ্গল থেকে বেরুতে পারল। এদিক ওদিক তাকিয়ে কিছু ঘরবাড়ি দেখতে পেল সে। ভালোভাবে পরখ করতেই বুঝতে পারল এটা একটা গ্রাম। কিন্তু এখন কিভাবে খুঁজে বের করবে ওই ছেলেগুলোকে? ভেবে পেল না। বেশিক্ষণ হয়নি ওরা এখানে এসেছে। কোথায় যেতে পারে? তাকলিফের কি করা উচিত? এসব ভেবে নিজেকে পাগল পাগল লাগছিল ওর। এরপর আচমকাই কাকতালীয় ঘটনা ঘটে গেল। ওকে দেখে একজনকে ছুটে পালাতে দেখল সে, ছুটতে ছুটতে একবার পিছু ফিরে তাকালো ছেলেটা। তাকলিফ আর একদণ্ড সময় নষ্ট করল না। ছেলেটাকে চিনতে পেরেছে সে। বখাটে গুলোর সঙ্গী। অনেক কসরত করে ছেলেটাকে অবশেষে ধরতে পারল ও। কানের নিচে কয়েকটা দিয়ে নিজের মনের ঝাল মেটালো। ঝুমুরের কথা জিজ্ঞেস করতেই অস্বীকার করল। রাগে অন্ধ তাকলিফ ছেলেটাকে মাটিতে ফেলে গলা চেপে ধরতেই মৃত্যু ভয়ে সব স্বীকার করল ছেলেটা। সেদিনের ঘটনার প্রতিশোধ নিতেই ঝুমুরকে তুলে এনেছে তারা, ওকে নষ্ট করে নিজেদের মনের খোরাক মেটাবে বলে। এরপর ওকে জিম্মি করে ওর পরিবারের থেকে টাকা আদায় করবে এমনই ধান্দা ওদের। এখন ওরা ঝুমুরকে ওদের আস্তানায় আটকে রেখেছে। ও বাজারে যাচ্ছিল বাংলা মদ কিনতে, আজ রাতটা সকলে ফুর্তি করে কাটাবে বলে। পথিমধ্যেই তাকলিফের হাতে ধরা খেয়ে গেল। সব শুনে তাকলিফের পায়ের রক্ত মাথায় ওঠে গেল যেন। ইচ্ছে করল এখানেই সব কটাকে পুঁতে ফেলতে, কিন্তু তাতে বড্ড সময় নষ্ট হবে। বখাটেরা ঝুমুরকে যেখানে আটকে রেখেছে সেখানে নিয়ে যেতে বলল। অবশেষে আধমরা বখাটেটা ওকে ছেড়ে দেওয়ার শর্তে তাকলিফকে এক নীরব অঞ্চলে একটা ক্লাবঘরে নিয়ে গেল। পুরনো ভাঙাচোরা লম্বা একটা টিনের ঘর, সামনে বারান্দা। বখাটেটা ওকে সেখানে পৌঁছে দিয়েই পালিয়ে গেল। তাকলিফ ওকে বিশ্রী একটা গালি দিয়ে সামনে পা বাড়ালো। বারান্দাতে উঠতেই মাথা ঝিমঝিম করে উঠল ওর বিশ্রী দুর্গন্ধে। এখানে যে মাদকাসক্তদের কারখানা আর অনৈতিক কার্যক্রম চলে তা ওর অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারল। দরজা বন্ধ ছিল ভেতর থেকে। ঘুনপোকায় খাওয়া সেই কাঠের দরজায় লাথি মারতেই তা খুলে গেল। ভেতর থেকে দুজন চ্যাংড়া ঢুলতে ঢুলতে এসে ওকে দেখে খ্যাঁকিয়ে উঠল। দুটোকেই চড় মেরে মাটিতে ফেলে দিল ও। নেশায় বুঁদ হয়ে গালাগাল করল ওরা তাকলিফকে। ভেতরে ঢুকে হন্যে হয় ঝুমুরকে খুঁজতে থাকে ও। তখনই পাশেই ভাঙাচোরা আরেকটা দরজা দেখে সে। বাইরে থেকে খিল দিয়ে রেখেছিল। সেখান থেকে গোঙানির মতো শব্দ শোনা যাচ্ছিল। তাকলিফ দ্রুত খিল খুলে ভেতরে ঢুকতেই দেখে দড়ি দিয়ে ঝুমুরকে বেঁধে রেখেছে, মুখে কাপড় গুজা, গায়ে ওড়না নেই। বিধ্বস্ত হয়ে আছে ফর্সা মুখ, চুলের খোপা খুলে জট পাকিয়ে আছে। ও তড়িঘড়ি করে দড়ি খুলে ওকে মুক্ত করতেই আতঙ্কে ঝুমুর ওর বুকে লুকিয়ে গেল। ভয়ে জাপটে ধরে কান্নার সুর তুলে বলে, আমাকে ওরা ধরে এনেছে আবার। আমার কোনো দোষ নেই, আমাকে বাঁচান।
ঝুমুর অস্বাভাবিকভাবে কাঁপছিল। কাঁদতে কাঁদতে হেঁচকি ওঠে গেছে ওর। তাকলিফ ওকে স্বাভাবিক হতে 2 মিনিট সময় দেয়। পাশের ঘর থেকে নেশায় বুঁদ থাকা দুটো নেশাখোরের গালি শোনা যাচ্ছে। আর বাকিগুলোকে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো আশেপাশেই আছে। তবে ওদের দ্রুতই এখান থেকে বেরুতে হবে। সব কটা এসে পড়লে ওদের সাথে লড়াই করা সহজ হবে না। ও ঝুমুরের মাথায় হাত দিয়ে ওকে শান্ত করে উঠতে নেবে, তখনই দেখে রৌদ্র দ্রুত ঝুমুরের পা উঠিয়ে দেখতে পায় সেখানটা বেশ কেটে গেছে, রক্তপাত হচ্ছে। এক্ষুনি বন্ধ করতে হবে। কিন্তু আশেপাশে কিছুই দেখল না সে। একটা কাপড়ের টুকরো না। বাধ্য হয়ে নিজের পরনে থাকা গ্যাঞ্জিটা খুলে হাতার একাংশ টিনের ধারে কেটে সেটা দিয়েই ঝুমুরের পা বেঁধে দেয়। তখনই আচমকা পেছনে থেকে দরজা লাগানোর শব্দ পায়। ঝুমুরের সাথে সাথে তাকলিফও অবাক হয়ে যায়, কি হলো ব্যাপারটা? সবগুলো বখাটে এসে গেছে নাকি? আক্রমণ না করে তাহলে আটকে দিল কেন? ওদের জিম্মি করে টাকা চাইবে এজন্য। তাকলিফ কিছুই বুঝতে পারল না। রাগে টিনের বেড়াই ঘুষি মারল সে। না কাউকে জানিয়ে এসেছে, না এনেছে ফোন। এত বড় ভুল কেন করলো, কিভাবে করলো সে? সামনে যে বড় বিপদ তা বেশ টের পাচ্ছে এবার। এরপরের ঘটনাগুলো ছিল দুঃস্বপ্নের মতো। কশ্চিনকালেও যা কখনো ভাবেনি, যা কখনো হবার নয় তাই হয়ে গেল। বখাটেগুলো ওদের আটকে রেখে গ্রামের মানুষদের জড়ো করলো। খালি ক্লাবঘরে ওদের একঘরে অনৈতিক অবস্থায় পেয়েছে সেরকম কুৎসা রটালো। এক গ্রাম মানুষের সামনে ভাইবোনের পবিত্র সম্পর্ককে ওরা এমন কুৎসিতভাবে উপস্থাপন করলো যে তাকলিফের রাগে মাথা নষ্ট হয়ে গেল। যারা ওদের নিয়ে বাজে বকছিল তাদের একজনের গলা চেপে ধরে উত্তম মধ্যম দিল সে। হই হই করে উঠল গ্রামের লোক। ছুটে এসে কয়েকজন ওকে ছাড়িয়ে নিল। এরপর বেঁধে ফেলল। ঝুমুর ভয় পেয়ে মাটিতে বসে কাঁদছে তখন। অনুনয় করে বলছে ওরা কিছু করেনি, ওকে তুলে আনা হয়েছে তাই তার ভাই এসেছে ওকে নিতে। কয়েকজন মহিলা ওকে ঠাস করে থাপ্পড় মেরে বলল, ছিনাল গিরি কইরা হক্কলেই নাগররে ভাই বানায় দেয়। ঝুমুর এসব ভাষা শুনে হতভম্ব। যে মহিলা ঝুমুরকে থাপ্পড় মেরেছে তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো তাকলিফ। তা দেখে একজন বলল, তেজ কমে নাই, দেহ নষ্টামি কইরা আবার চক্ষু তুইলা চায়, কিয়ামতের বুঝি আর দেরি নাই। গ্রামবাসী বলল, এই সব পাপ আমাগো গেরামে চলব না। এই অধপতম মাইনা নিমুনা। দেইখা তো ভালা ঘরের মাইয়া পোলা লাগে। বাপ মারে কইয়া বিয়া করতো পারস নাই। শরীরের খিদা মিটাইতে এইখানে আইসস। ঝুমুর কানে হাত চাপা দিয়ে কান্না করতে থাকে। জীবনেও এসব কথা সে শুনেনি। তবে নোংরা ইঙ্গিত দিচ্ছে তাকলিফ ভাইকে জড়িয়ে, এটা যেন মৃত্যুর মতো কষ্ট দিচ্ছে ওকে। ওর জন্য তাকলিফকে আজ এত নোংরা কথা শুনতে হচ্ছে, মার খেতে হচ্ছে, সম্মান হারা হচ্ছে। ঝুমুর কেঁদেই যায়, ওর একটা কথাও কেউ বিশ্বাস করে না। তাকলিফ গ্রামের মূর্খ মানুষদের সব খুলে বললেও কেউ কোনো কথা শুনে না। সকলেই উল্টাপাল্টা কথা বলে মজা নিতে থাকে। অনেকেই চোখ দিয়ে গিলতে থাকে ঝুমুরের সৌন্দর্য। রাগে ওর মাথায় আগুন ধরে যায়। কিন্তু হাত পা বাঁধা থাকায় কিছু করা সম্ভব হয়ে ওঠে না। বাধ্য হয়ে একসময় ওদেরকে আরো যাচাই করতে বলে ফোন নাম্বার দেয় ওর বাবা চাচার। তবুও মূর্খ মানুষগুলোর তলপারে গ্রামপ্রধান সালিশে রায় দেয় এই কলঙ্কিত ছেলেমেয়ে দুটোকে এক্ষুনি বিয়ে করিয়ে পাপমুক্ত করবে তাদের গ্রামকে। বিয়ের কথা শুনে তাকলিফ সরাসরি নাকচ করে দেয়। সবাই কটাক্ষ করে বলতে থাকে নষ্টামি করতে পারে, বিয়া না। এই হইল শহুরের পোলাপানগো অবস্থা। কচি মাইয়া পাইয়া এইখানে লইয়া আইছে। বুঝি না ভাবে কিছু। এদিকে ঝুমুরের ভয়ে গলা শুকিয়ে যায়। এসব কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই সে বুঝতে পারে না। একটা সময় ঝুমুরকে কয়েকজন মহিলা এসে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যায়। কাটা পা নিয়েও হাঁটতে পারে না তা দেখেও নোংরা গালি দিতে ভুলে না কেউ। ঝুমুরের নিজের ওপর ঘৃণা হচ্ছিল সেদিন। কোনোমতে ওকে হাতমুখ ধুইয়ে একটা সুতির লাল শাড়ি পরিয়ে বিয়েতে বসায়। হুজুর ডেকে আনে। তাকলিফকে নানারকম ভয়ভীতি, হুমকি দেয়। তাকলিফ নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে রাজি না হওয়াতে বন্দি করে কুকীর্তি রটিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নিজের জন্য ভাবছিল না তাকলিফ, ওর ভাবনাতে ছিল ঝুমুর। একটা সময় বাধ্য হয় সে বিয়ে করতে। সেই রাতটা ওদের জন্য ছিল বিভীষিকাময়।
তাকলিফ অনেক কষ্টে একজনের থেকে ফোন জোগাড় করে। কাকে জানাবে প্রথমে ভেবে পায় না, ঝুমুরের থেকে ইয়াসিফের নাম্বারটা জেনে নিয়ে ওকেই ফোন করে। এদিকে ওদেরকে খুঁজে না পেয়ে বাড়ির সবাই চিন্তিত, কান্নাকাটি জুড়ে দিয়েছে পাখি বেগম। শুনে তাকলিফ ওদের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা সংক্ষেপে বলে ইয়াসিফকে। সব শুনে স্তব্ধ হয়ে যায় সে। তাকলিফ বিয়ের কথা কাউকে জানাতে বারণ করে ওকে। ইয়াসিফ ভাইয়ের কথা মেনে নেয় ও তৎক্ষণাৎ লোকেশন জেনে গাড়ি নিয়ে রওনা দেয়। ওদের খোঁজ পাওয়া গেছে শুনে সবাই শান্ত হয়। বাড়ি ফিরতে অনেকটা সময় লেগে যায় ওদের। কাটাছেঁড়া রক্তাক্ত তাকলিফ অথচ ঝুমুরকে লাল শাড়িতে দেখে দেখে সকলেই অবাক বনে যান। ধাতস্থ হয়ে বিয়ের কথা বাদ দিয়ে পুরোটাই তাকলিফ খুলে বলে সবাইকে। পাখি বেগম ভয় পেয়ে যান। এক মুহূর্ত আর সেখানে থাকতে চান না তিনি। তাকলিফের ওপর নিজের রাগ ছাড়েন। কেন সে কাউকে জানালো না এ নিয়েও প্রশ্ন তুলেন। কৃতজ্ঞতা না জানিয়ে বরং ওকেই দোষারোপ করলেন। ঘৃণা বিদ্বেষ নিয়ে বলেন, তুমি যেইখানে থাহো সেইখানে সবকিছু ছাই হইয়া যায়। কথাটা আবারও ফলল। পরপর এমন ঘটনা ঝুমুরের মনে ভীষণ প্রভাব ফেলে। রাতে জ্বর ওঠে, বেহাল দশা হয়। জ্বরের ঘোরে উল্টাপাল্টা কথা বলতে থাকে। অবস্থা হয় যায় বেগতিক। পরের দিনই সবাই ফিরে আসে বাড়িতে। তাকলিফ আর ইয়াসিফ রয়ে যায়। ওদের সাথে হওয়া ঘটনাগুলো লিখিত অভিযোগ দিয়ে থানায় মামলা করে ওরা। এরপর সেই গ্রামে গিয়ে গ্রাম সালিশের প্রধানকে তার নির্বুদ্ধিতা এবং অন্যায় রায় নিয়ে চোটপাট চালিয়ে আসে। বখাটেগুলো তখন গ্রাম ছাড়া। গ্রামের মানুষগুলো নিজেদের ব্যবহার নিয়ে লজ্জিত হলেও তাকলিফের তা মোটেও সহ্য হয় না। ইচ্ছে করে তাকে পুঁতে ফেলতে। এরা দেখতে সরল সাদাসিধা হলেও এক একজন জঘন্য মস্তিষ্কের অধিকারী। দুদিন পর ফিরে আসে ওরা বাড়িতে। তাকলিফ পুরোটা দুর্ঘটনা ভেবে ভুলে যাওয়ার চেষ্টা করে। ঝুমুরের তখনও ভীষণ অসুখ। সেদিন তাকলিফের অনেক ভুল ছিল। নিজের ভুলের জন্য একটা বাচ্চা মেয়েকে ভুগতে হয়েছে এটা ভেবেই বহুদিন মানসিক নিপীড়নে ছিল সে। ইচ্ছে করেনি ঝুমুরকে কাছে টানতে, স্বামিত্ব দেখাতে। কখনো এই প্রসঙ্গে কথাও তুলেনি। ঝুমুরকে একদিকে দেখলে সে অন্যদিকে গিয়েছে। এরপরেও যে মেয়েটা লুকিয়ে লুকিয়ে ওকে দেখত তা টের পেত তাকলিফ। অবশ্য সে না বোঝার ভান করত সব সময়। এই ঘটনার প্রায় অনেকগুলো মাস পর ঝুমুর যখন ওকে এসে মিনমিন করে নিজের ভালোবাসার কথা জানিয়েছিল, তাকলিফ নিজেকে সামলাতে পারেনি। রাগে এক চড় মেরে দাগ বসিয়ে দিয়েছিল ওর গালে। এরপরও থামেনি মেয়েটা। ওর মতো শূন্য একটা মানুষকে কি করে যে এত ভালোবেসে ফেলল ঝুমুরটা। তাকলিফ পরবর্তীতে আর কখনো হাত ওঠাতে পারেনি ঝুমুরটার ওপর। মায়া না ভালোবাসা, নাকি অদৃশ্য দায়িত্ববোধ আটকাতে পারেনি ওকে। খুব গোপনে ওর ঠিকই চিন্তা হতো ঝুমুরের জন্য। পুরনো ঘটনাগুলো ভীষণ অপ্রিয় তাকলিফের। আজ পর্যন্ত যা বাড়ির সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে সবটা বাবার সামনে এনে নিজেকে ভীষণ হালকা মনে হলো ওর। পুত্রের কাণ্ডকীর্তি শুনে সানোয়ার সাহেব বিমূঢ় হয়ে বসে রইলেন। বিষয়টা খুব জটিল। তিনি কিভাবে তা খণ্ডন করবেন ভেবে পেলেন না। তাকলিফ তার ছেলে, ঝুমুরও তার মেয়ে। তিনি চাইলে এক্ষুনি দুটোকে মিলমিশ করিয়ে দিতে পারেন, কিন্তু তার ভাইবো অতীতের খারাপ অভিজ্ঞতার জন্য শামসুল হক তাকলিফকে তেমন পছন্দ না করলেও অপছন্দ করেন না। কিন্তু পাখি বেগম, সে তো একদমই না। তাকলিফের ইনসিডেন্টের পর তিনি দেখেছেন পাখি বেগম মনের মধ্যে কি ভীষণ বিদ্বেষ পুষে রেখেছেন ওর জন্য। সানোয়ার হক কিভাবে চাইবেন তাদের আদরের ছোট মেয়েকে তার বিবেকে নাড়া দিচ্ছে, অথচ ঝুমুর তার পুত্রের লিগ্যাল ওয়াইফ। অন্য একটা ছেলের সাথে ঝুমুরের বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে তিনি কিছুদিন সময় নিলেন। ঠিক করলেন আগে কথাগুলো তার ভাইকে জানাবেন। সে যদি মেনে নেয় তাহলে পাখি বেগমকে তিনি বুঝিয়ে সুঝিয়ে বলবেন। সেই সাথে সানোয়ার হকের এটাও ভয় হলো, এসবের চক্করে এতদিন ধরে লুকিয়ে রাখা সত্যিটা না আবার বেরিয়ে আসে। তাহলে তিনি কি করবেন? তমালিকাকে কি জবাব দিবেন? সানোয়ার হক ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাকলিফ বাবার মুখ দেখে কিছু একটা আন্দাজ করতে পারল। জিজ্ঞেস করতেই সানোয়ার সাহেব মৃদু হাসলেন, কিছু হয়নি বললেন, এরপর উঠে চলে গেলেন। অথচ তাকলিফ তার চোখে স্পষ্ট একটা ভয় দেখতে পেল। তবে কি সেটা তা ধারণা করতে পারল না।
ওর কাছে সব কেমন এলোমেলো লাগলো। ঝুমুরের মেসেজ পেয়ে ওর মনটা ঘুরল। আপনি কি খেয়েছেন? তাকলিফ ভাবনা চিন্তা করে দেখল এই মেয়ের সাথে ওর বেশিরভাগ দেখা সাক্ষাৎ বা কথাবার্তা হয় খাবারকে ঘিরেই। কি অদ্ভুত! তাদের দুজনের মাঝে এছাড়া আর নতুন কোনো টপিক আসছে না। ও আনমনে হাসল। দীর্ঘশ্বাস ফেলে একমগ কফি করে ছাদে চলে গেল। রাতের উজ্জ্বল আকাশে তারাদের পানে তাকিয়ে খুব করে আশা করছিল একটিবার ঝুমুর আসুক। ও খুব করে অপেক্ষা করতে লাগলো, বারবার ছাদের দরজার দিকে তাকাতে লাগলো, কিন্তু মেয়েটা এলো না। তাকলিফের আচমকা মনে হলো ঝুমুরকে সে ভীষণ মিস করছে। অনেক চেষ্টার পর 22,000 টাকা বেতনের একটা চাকুরি জোগাড় করতে পারল ইয়াসিফ। টাকাটা খুব বেশি না হলেও ইয়াসিফের জন্য চলে। নিজের বউয়ের দায়িত্ব তো আর বাবার কাঁধে চাপিয়ে দিতে পারে না। সে তো আর কাপুরুষ নয়। বাড়িতে এসে খবরটা আগে বাবা মাকে দিল সে। পাখি বেগম খুব একটা আনন্দিত হলেন না। তিনি চেয়েছিলেন ছেলে বাবার ব্যবসায় হাত লাগাক। একটাই ছেলে, তাকে কেন অন্যের গোলাম হয়ে চাকুরি করতে হবে? তিনি বেজার মুখ করে রান্নাঘরে চলে গেলেন। এদিকে খবরটা পেয়ে তুষি ভীষণ খুশি হলো। ইয়াসিফ ওকে জোর করে বিছানায় বসিয়ে দিয়ে ওর কোলে মাথা রাখতেই তুষি বলল, রান্না বসিয়েছি চুলোয়। ইয়াসিফ চোখ মুখ কুঁচকে বলল, একটু সেবা তো করতে পারিস, সারাদিন এত রান্নার পেছনে ছুটতে হবে না। নিজের বউটাকে একটু কাছেও পাই না। শর্ত, যত বাজে কথা। না, কোথাও যেতে পারবি না। ইয়াসিফের দৃঢ় গলার স্বর। তুষি হাল ছেড়ে ওর চুলে হাত ডুবিয়ে বিলি কেটে দিতে লাগলো। ইয়াসিফ ইতোমধ্যেই চোখবন্ধ করে ফেলেছে। চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। তুষি একদৃষ্টে ওর মুখানে তাকিয়ে থেকে কপালে চুমু খেল। ইয়াসিফ ফট করে তাকাতেই লজ্জায় লাল হয়ে বলল, তুই ঘুমাসনি? ইয়াসিফ ওর নাক টেনে ধরল। গাধি কোথাকার, মাথায় একটুও ঘিলু নেই। তুষি ক্ষুব্ধ গলায় বলল, আবার বাজে বকছিস? লুকোচুরি করলে বাজে বকা শুনবি? পাগল। হ্যাঁ, তোর জামাই। তুষি হেসে ফেলল। ইয়াসিফ ওর কোলে মুখ ডুবিয়ে বলল, তোর বাবা এত তেরা কেন? বিয়ে করে বাসর সেরে ফেলেছি, সে এখনো আমার বউকে নিয়ে যেতে চায়। আমায় ফোন করে হুমকি দেয়। তুষি ভয়ার্ত গলায় বলল, কি হুমকি দিয়েছে? ওই এক কথা, আমার মেয়েকে ছাড়ো, নয়তো মামলা ঠুকিয়ে জেলের ভাত খাওয়াবো। আর আমার মেয়েকে নিয়ে আসবো তোমার মতো বেকার ছেলের সংসার থেকে। তুষি দীর্ঘশ্বাস ফেলল। ইয়াসিফ বলল, আমিও বলে দিয়েছি, পা ভেঙে ভেঙে আপনার খুকির জন্য আমি চাকুরি খুঁজেছি। এত সহজ নাকি? 22,000 টাকা স্যালারির চাকরি পেয়েছি। জেলের ভাত খেতে আপত্তি নেই, আপনার মেয়েও খাবে। শুনে কি রাগ? হো হো। তুষি এবার আগ্রহী গলায় জানতে চাইল, বাবা তোর চাকুরির খবর শুনে কি বলল? ইয়াসিফ নাক মুখ কুঁচকে বলল, এটা কোনো চাকরি। জুতার ফ্যাক্টরিতে জুতা সেলাই করলেও নাকি এর থেকে বেশি ইনকাম করা যায়। আমিও বলে দিয়েছি মেয়ে নিয়ে যেতে চাইলে নিয়ে যান। তবে আমার অমূল্য সম্পদ নিয়ে যাওয়ার আগে আমি যতটুকু পরিশ্রম করে টাকা রোজগারের ব্যবস্থা করেছি তার মূল্য চুকিয়ে দিতে হবে। তুষি মুখ কালো করে ফেলল, তুই ইনডিরেক্টলি যৌতুক চাইছিস? ইয়াসিফ অবাক হওয়ার ভান করে বলল, তো চাবো না? তোর বাপে আমায় হুমকি দেয়, আমার বউ নিয়ে যেতে চায়, কত বড় সাহস! আমিও বলে দিয়েছি ওই কালো মেয়েকে আমার থেকে নিয়ে গেলে আমার কিছুই হবে না, বরঞ্চ সে ডিভোর্সি ট্যাগ পাবে। এমনিতেই কালো, তার ওপর ডিভোর্সি। কে ঝলাবে গলায়? উল্টো দিকে আমার তো কিছুই হবে না। আরেকটা বিয়ে করে তোর বাবার বিশাল বাড়িটার সংসার পাতাবো সুন্দর বউ নিয়ে। তুষি ছলো ছলো চোখে তাকালো। অভিমানী গলায় বলল, তুই এমনটা ভাবতে পারলি? আমি তাহলে ভুল বিশ্বাস করেছিলাম তোকে। ইয়াসিফ বিরক্ত চোখে তাকালো। শুরু হলো ঝর্ণার বয়ে চলা, থামাথামি নেই। ও উঠে বসে তুষিকে বুকে জড়িয়ে মজা পেয়েছে এমন কণ্ঠস্বর করে বলল, কাঁদবি না একদম। তোর বাবাকে ঢপ দিলাম। বলেছি তোকে ছাড়বো, বিনিময়ে তার সব সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। তোর বাপ এত বোকা নাকি? সে আমায় লোভী, বদমাশ ট্যাগ দিয়ে ফোন কেটে দিল। বলে ইয়াসিফ হাসতে লাগলো। তুষি ওর দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, সত্যি তো? নাকি? ইয়াসিফ চোখ পাকিয়ে তাকালো। হাত ছাড়া মেরে তুষিকে দূরে সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর কি মনে হয় মিথ্যে? তাহলে যা, তোকে তোর পথে ছেড়ে দিলাম। যা খুশি কর।
তুষি ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল বেশ রেগে গেছে। ওর ভালোবাসা যে খাদহীন তা স্পষ্ট দেখতে পাচ্ছে সেই চোখে। ওই আসিফের গা ঘেঁষে মিনমিন করে বলল, সরি। লাগবে না। মন থেকে বলছি তো। বলতে হবে না। তুষি অধৈর্য হয়ে ওর কোলের ওপর বসে পড়ল। ইয়াসিফ হকচকিয়ে তাকাতেই ওর দু গালে ফতাফত চুমু বসিয়ে এরপর ধরা গলায় মৃদু হেসে বলল, আমি জানি তুই আমাকে কখনো ঠকাবি না, কিন্তু আমি যে তোকে হারিয়ে ফেলার খুব ভয় পাই। তুই চাইলেই পারতি আমার চেয়ে আরো বেটার কাউকে লাইফ পার্টনার করতে। মাঝে মাঝে আমার গিল্টি ফিল হয়, তুই ঠকে গেলি না তো। আমার খুব কষ্ট হয় ভাবলে। ইয়াসিফ চোখ পাকিয়ে তাকালো, আরেকবার এসব টপিক তুললে মারব এক চর, এসব হাবিজাবি বাদ দিয়ে প্রতিসেবা কর। যা খাবার আনো। তুষি হেসে গাল মুছে চলে গেল খাবার আনতে। ইয়াসিফের সামনে তা রাখতেই ও ফোন স্ক্রুল করতে করতে বলল, খাইয়ে দে। তুষি চোখ বড় বড় করে তাকালো, তোর হাত আছে, তুই খা। ইয়াসিফ রেগে গেল। তোরও তো হাত আছে, সেগুলো কিসের জন্য? পতিকে হাতে তুলে খাওয়াবি বলেই তো। না পারলে ভাগ আর এসব নিয়ে যা। সে কি? মহাশয়ের আবার রাগ কেন? ইয়াসিফ কঠিন গলায় বলল, যা তো সামনে থেকে। ধমক খেয়ে তুষি চলে গেল। মিনিট পেরুতেই ফিরে এলো। হাত মুছে প্লেটে খাবার বেড়ে লোকমা ইয়াসিফের মুখের সামনে ধরল। ও রেগে তাকাতেই মিষ্টি হেসে বলল, নে, প্রতিসেবা করছি। ইয়াসিফ ওর হাসি দেখে নিজেও ভেতরে ভেতরে হেসে ফেলল। তবে তা বুঝতে না দিয়ে হা করে লোকমাটুকু মুখে পুরে নিল। তুষি মুগ্ধ চোখে ওকে দেখতে লাগলো। জীবনে ওর ভালো কাজটা কি জানে না, তবে কোন পুণ্যের বিনিময়ে এই ছেলেটাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে ভাবতেই শিহরিত হলো দেহ, মন। ইস, ভালোবাসার অনুভূতিগুলো এত মধুর কেন? আকাশ কালো মেঘে ঢেকে আছে। গাছপালা জোরালো হাওয়ায় দুলছে। চারদিকে কেমন মন খারাপের বার্তা। এই অসময়ে প্রকৃতি এমন রূপ ধারণ করে না সচরাচর। তাকলিফ অফিস থেকে ফিরছিল। বাড়ির কাছাকাছি পৌঁছাতেই বৃষ্টি নেমে এলো। ও আধভেজা হয়ে থেকে বাড়ি ফিরল যথাসময়ের একটু দেরিতে। দোতলার সিঁড়িতে পা রাখতেই টের পেল ফ্ল্যাটের দরজাটা হালকা চাপিয়ে দেওয়া। সেখান থেকে উকিঝুঁকি মারছে একজোড়া চোখ। কৌতূহলী সেই দৃষ্টিজোড়া চিনতে অসুবিধা হয় না তাকলিফের। দ্রুতগতিতে পা চালিয়ে দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে দরজা বন্ধ করার চেষ্টা চলল। খপ করে নব টেনে ধরে ভ্রু কুঁচকে বলল, লুকিয়ে লুকিয়ে দেখছিস কেন? সামনে আসার সাহস নেই তোর না বর হই? ঝুমুর ভেতরে ভেতরে কেঁপে উঠল। 4 দিন পর দেখল সে তাকলিফকে। ওর গলা কাঁপছে। কণ্ঠ দিয়ে শব্দ বেরুতে চাইছে না। ও দরজায় পিঠ লাগিয়ে বুক ভরে শ্বাস নিয়ে বলল, দেখছিলাম না। তাকলিফ স্মিত হেসে বলল, ও তাই? তাহলে দরজা চাপিয়ে রেখেছিস কেন? খোল। না না, আসবেন না। বাড়িতে দাদি ছাড়া আর কেউ নেই। ঝুমুরের কথা শুনে তাকলিফের কুচকানো ভ্রু আরো কুচকে গেল। বলল, কোথায় গেছে? ফুয়াদের জন্মদিনে গেছে মা সবাইকে নিয়ে। বাবা আর ছোট চাচু তো মাল আনতে গেছে, দাদাভাই অফিসে। তাকলিফ বিরক্ত ভঙ্গিতে ধমক দিল, তাতে আমার কি? সর, তোকে দেখব না, কিছুতেই না। ভেজা কাপড় নিয়ে ঢুকতে পারবেন না। 100 বার ঢুকব। সর। ঝুমুর কাঁপতে কাঁপতে বলল, যদি কিছু হয়ে যায়। তাকলিফ তখন নিজের ভেজা চুল ঝাড়ছিল। ঝুমুরের কম্পিত কণ্ঠে বলা কথা শুনে পা থেমে গেল দরজাতেই। কপালে ভাঁজ পড়ল। দৃঢ় স্বরে জিজ্ঞেস করল, কি হবে? ঝুমুর জিভ কাটল। ছি ছি, এসব কি কথা বেরুচ্ছে মুখ দিয়ে? মানুষটাকে আধভেজা গায়ে এত মোহনীয় লাগছে যে ঝুমুরের হাত পা কাঁপছে সেই তখন থেকে। এত সুন্দর কেন লোকটা? ঝুমুর দুহাতে মুখে ঢেকে বলল, আপনি প্লিজ যান এখান থেকে। প্লিজ। সত্যিই যাব। ঝুমুরের ইচ্ছে করে ওকে আটকে দেয়ালের ফটো ফ্রেমে বসিয়ে দিতে। সারাক্ষণ চোখের সামনে রাখতে। কিন্তু না, এখন তো কিছুতেই সম্ভব না, মন মানতে চাইছে না। ও অনেক কষ্টে বলল, যান। তাকলিফ পা বাড়ালো 3 তলার সিঁড়ির দিকে। পরক্ষণেই পেছনে থেকে শার্ট টেনে ধরল কেউ। ও ভ্রু কুঁচকে পেছনে তাকাতেই ঝুমুর গাল ফুলিয়ে বলল, বললেই চলে যান কেন? একটু জোরও তো করতে পারেন। তাকলিফ কটাক্ষ করে বলল, তোর মতো বাচ্চাকে জোর করে কি হবে? শুধু শুধু কেঁদে দিবি? এই আমি কিন্তু আপনার বউ। মাথা কিনে নিসনি তো আর? আপনি সব সময় ঝগড়া করেন।
আমার খারাপ লাগে। তাকলিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন যাই, চেঞ্জ করতে হবে। ঝুমুর ওকে আটকে দিয়ে ইতস্তত করে জিজ্ঞেস করল, বড় চাচাকে বলেছেন? হু। ঝুমুর অবাক হয়ে বলল, শুধু হু। উনি কিছু বলেননি? তাকলিফ একটুক্ষণ চুপ থাকল। এরপর ভাবলেশহীন ভাবে বলতে লাগলো, বলেছে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। তাছাড়া বিয়ের সময় তুই একটা বাচ্চা মেয়ে ছিলি। আর বাচ্চার সাথে কিসের বিয়ে? ওসব বিয়ে টিয়ে হয়নি বলল। ঝুমুরের চোখ বড় বড় হয়ে এলো। মানে? মানে খুব সহজ। তোর আমার বিয়েটা হয়নি। তখন তো আমরা কেউই মন থেকে রাজি ছিলাম না, তাই না? ঝুমুর শক্ত গলায় এবার বলে, রাজি না থাকলেও শরীয়ত মতে বিয়ে হয়ে গেছে। বিয়ের ওপর পিএইচডি করেছিস দেখছি। ঝুমুর বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ করেছি। তাতে আপনার কি? সব সময় আমাকে কষ্ট দিয়ে কথা বলেন, খুব পস্তাবেন। আমি তো সব সময়ই পস্তাই। হুহু। ঝুমুরের মুখ রাগে অভিমানে লালবর্ণ ধারণ করে। তাকলিফ ওর কোমর টেনে কাছে এনে বলে, খিদে পেয়েছে, খাবো। খাবার নেই। অভুক্ত রাখবি। এই তোর স্বামীর প্রতি ভক্তি। এক্ষুনি যে বললেন বিয়ে হয়নি, তাহলে আপনি আমার কিসের স্বামী? ঝুমুরের কথা শেষ হবার আগেই তাকলিফ ফট করে ওর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। ভেজা চুল ওর গালে, নাকে ঘষে এরপর বলে, এমন স্বামী। ঝুমুর শিহরিত হয়, পরক্ষণেই রাগ নিয়ে বলে, কচুর স্বামী। বলে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে ফ্ল্যাটের ভেতরে ঢুকে দরজা আটকে দেয়। কিছুক্ষণ পর খুলে উকি দিতেই দেখে তাকলিফ থামে হেলান দিয়ে নির্লিপ্ততা ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। চোখ মুখ কেমন শুকনো দেখাচ্ছে। ওর এমন রূপ ঝুমুরের বুকের ভেতর ঝড় বইয়ে দেয়, একদম দম আটকে আসে। মনে হয় মানুষটা কষ্টে আছে। ও আর অভিমান করে থাকতে পারল না। মুখ ফুলিয়ে দরজা থেকে সরে দাঁড়িয়ে বলে, আসুন তো, খাবার দিচ্ছি। তাকলিফ মৃদু হাসল। কচুর স্বামীর জন্য এত দরদ? নাকি এসব নাটক? হ্যাঁ দরদ। আপনার মতো নির্দয় তো আর না। তাকলিফ চুপ করে গেল। ওর মনটাও সেই সাথে ভালো হয়ে গেল। এই মেয়েটার মাঝে কি যেন একটা আছে, ওর কাছে এলেই জাদুর মতো টানে তাকলিফকে। সব ভুলিয়ে দেয়। অফিসের ব্যাগটা সোফার ওপর রেখে ফ্রেশ হয়ে বেরুতেই দেখল ঝুমুর গামছা হাতে করে দাঁড়িয়ে আছে। ওর দিকে এগিয়ে দিতেই বলল, কার না কার গামছা, আমি ব্যবহার করি না। ঝুমুর চোখ গরম করে বলল, এটা আমার গামছা। বলে চলে যেতে নিলেই তাকলিফ ওর হাত টেনে ধরল। এরপর ঝুমুরকে হতবাক করে দিয়ে গামছা না নিয়ে ওর ওড়না দিয়ে হাত মুখ মুছতে লাগলো। ওকে হতভম্বের মতো তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, জন্মদিনের অনুষ্ঠানে গেলি না কেন? তোকে নিয়ে যায়নি? ঝুমুর আমতা আমতা করে বলল, আমার অনেক অ্যাসাইনমেন্ট বাকি। তাছাড়া দাদির কোমর ব্যথাটাও বেড়েছে। একা রেখে তো আর যেতে পারি না। সেজন্যই যাইনি। তাকলিফ ওর দিকে সন্দেহী দৃষ্টিতে তাকালো। পরক্ষণেই মৃদু হেসে বলল, তাই বল। তোর ভাবগতিক সুবিধার না। বলে ডাইনিংয়ে বসে পড়ল। ঝুমুর জলে ওঠে বলল, আপনি যা ভাবছেন তা নয়। আমি সত্যিই এজন্য যাইনি। তাকলিফ সন্দেহপ্রবণ ভাবে তাকালো। আমি কি ভাবছি? ভাবছেন আমি আপনাকে দেখার জন্য যাইনি? তাকলিফ অবাক হয়ে বলল, তাই? ঝুমুর মুখ কালো করে বলল, আর তাতেও কি? আপনাকে দেখার জন্য থাকতেই পারি। এটা আমার ইচ্ছে। তাকলিফ এ প্রসঙ্গে আর কথা বাড়ালো না। খেতে খেতে জিজ্ঞেস করল, রান্না কে করেছে? তুষি ভাবি। কেন ভালো হয়নি? তাকলিফ ব্যস্ত কণ্ঠে বলল, হয়েছে। তুইও শিখে নে, কাজে লাগবে। ঝুমুর ভেঙচি কাটল, আমি মাশাল্লাহ সব পারি। ভাত, পোলাও, সবজি, খিচুড়ি, মাছ মাংস এভরিথিং। তাকলিফ ঠোঁট চেপে হাসল। তোর তো অনেক গুণ, ভালো বর পাবি। ঝুমুর লজ্জা পেয়ে গেল। বলল, পেয়েছি তো, আপনাকে। তাকলিফ দৃঢ় স্বরে বলল, আমি ভালো লোক না। দেখি এদিকে আয়। হা কর। ঝুমুর তড়িঘড়ি করে কাছে গিয়ে তাকলিফের হাতের লোকমাটা খেয়ে নিল। সুযোগ একদম ছাড়ে না সে। তখনই ভেতর থেকে সাজেদা বেগমের গলা শোনা গেল, কে আইছে রে ঝুমুর? আমার নাতির গলার মতো লাগে দেহি। ঝুমুর মুখে খাবার নিয়েই জবাবে বলল, উনি। ওরে আমার ঘরে আইতে ক। ঝুমুর বলল, ভাত খাচ্ছে। খেয়ে যাবে। তাকলিফ খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দাদির ঘরে গেল। বাইরে বৃষ্টি পড়ছে, সাজেদা বেগম কোরআন শরীফ পাঠ করছেন।
নাতিকে দেখে বিগলিত চিত্তে কাছে ডেকে দোয়া পড়ে ফু দিয়ে দিলেন। ঝুমুর দরজার কাছে দাঁড়িয়ে ছিল, ওকেও ডেকে নিয়ে ফু দিয়ে দিলেন। তাকলিফ দাদির কাছে বসে ভালো মন্দ জিজ্ঞেস করল। কথায় কথায় তিনজনের অনেকটা সময় পার হয়ে গেল। বাইরে তখন গাঢ় অন্ধকার নেমেছে। একসময় দরজায় কলিং বেলের আওয়াজ হতেই ঝুমুর ছুটে গেল। খুলে দেখল ফুয়াদের জন্মদিনের দাওয়াত খেয়ে সবাই এসে গেছে। ঝুমুরের একটু ভয় ভয় লাগলো। মা যদি দেখে তাকলিফ এসেছে, যদি উল্টাপাল্টা কিছু বলে। ওহো, ঝুমুর একদম নিতে পারে না সেসব। এদিকে ভেতরের ঘরে কারো অস্তিত্ব পেয়ে পাখি বেগম মেয়েকে জিজ্ঞেস করলেন, কে এসেছে রে? ঝুমুর অন্যমনস্ক স্বরে বলল, উনি। পাখি বেগম সরু চোখে তাকালো। উনি মানে? উনিটা কে? ঝুমুর থতমত খেয়ে বলল, তাকলিফ ভাই। শুনেই পাখি বেগমের মুখ কালো হয়ে এলো। ঝুমুর মাকে বলল, এত রাগের কি আছে মা? এটা তো ওনারও বাড়ি, ওনারও পরিবার। যখন তখন আসতেই পারে। তুমি ওনাকে দেখলেই কেমন একটা করো। এসব কি ঠিক? পাখি বেগম রেগে গেলেন, তুই আমায় ঠিক ভুল শেখাইবি না। আমার রাগের যথেষ্ট কারণ আছে। আর তুই এত ওর পক্ষ হইয়া কথা কস কেন? ঝুমুর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। মায়ের সন্দেহজনক দৃষ্টি থেকে বাঁচতে নিজের ঘরে চলে গেল। পাখি বেগম তা দেখে আরও রেগে গেলেন। একটা অমানুষের জন্য আমার মাইয়া গলা চড়ায়। এরপর ডাইনিংয়ের দিকে তাকাতেই দেখতে পান প্লেট, বাটি, খাবার। এসব দেখে তিনি জ্বলে ওঠেন। ঝুমুরকে গিয়ে জিজ্ঞেস করেন, হয় কি এইখানে খাইছে নাকি? ঝুমুর স্বাভাবিকভাবেই উত্তর দিল, হুম। পাখি বেগম বিদ্বেষ নিয়ে বললেন, কি পোলারে বাবা, মাইনষের বাড়িতে আইসা খায়। ঝুমুর রেগে বলল, না জেনে কথা বলো না। উনি চায়নি, আমিই দিয়েছি। অফিস থেকে ফিরেছে, চাচা নেই, তাই ভাবলাম এখানেই খেয়ে যাক। তাছাড়া চাচারা আলাদা থাকলেও এটা ওনাদেরও পরিবার। তুমি ভুলে যাও নাকি মা? সমস্যাটা কি বুঝি না। পাখি বেগম রেগে গেলেন, তুই দিছিস? এত দরদ কেন এই পোলার প্রতি? ঝুমুর অবাক হলো, এখানে দরদের কি আছে মা? সামান্য খাবারই তো খেয়েছে, পৃথিবী তো আর গিলে নেয়নি। তুমি এমন আচরণ কেন করছো? পাখি বেগম ধমকে উঠলেন, আমার সাথে এভাবে কথা বলছিস তুই? ঝুমুর দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার কথা শুনতে ভালো লাগছে না মা। যাও এখান থেকে। উল্টাপাল্টা কিছু বলে দিলে পরে তোমার খারাপ লাগবে। পাখি বেগম তাজ্জব বনে গেলেন, ওই পোলার লাগি। দয়া করে যাও মা। ঝুমুর এবার প্রচণ্ড বিরক্ত হয়ে গেল। মাকে কোনো কথার জবাব দিল না। পাখি বেগম ওর ঘর থেকে বেরিয়ে আসেন। কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না। ঝুমুরটা ইদানিং বাড়াবাড়ি করছে। ওর সামনে তাকলিফকে নিয়ে কিছু বলা অবধি যায় না। কি চলছে ওর মধ্যে? তাকলিফকে তিনি বিশ্বাস করেন না, এই ছেলে আবার তার মেয়ের মাথাটা খায়নি তো? পাখি বেগমের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। ঘন নীল আকাশে শুভ্র মেঘের চাঁদোয়া। নির্মল বাতাসে কানের পাশের একগাছি চুল ওড়ছে। ঝুমুরের, ওর জন্য দিনটি আজ বিশেষ। ভার্সিটিতেও কোনো এক প্রোগ্রাম আছে। দুটো দিক চিন্তা করেই ঝুমুর আর ওর বান্ধবীরা আজ শাড়ি পরে ভার্সিটি এসেছে। ঝুমুরকে দেখে সবাই হই হই করে শুভেচ্ছা জানালো, ওর সৌন্দর্য দেখে এটা সেটা বলে ওকে খ্যাপাতে লাগলো। ঝুমুর ভীষণ লজ্জা পেল। বান্ধবীদের নিয়ে অনেকটা সময় কাটিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে যখন প্যান্ডেলের দিকে এলো, দেখলো আশেপাশের সবাই ওকে আপাদমস্তক দেখছে। ছেলেগুলোর লালসাপূর্ণ দৃষ্টিতে ওর ভীষণ অস্বস্তি শুরু হতেই ও সেখান থেকে বেরিয়ে এসে আমলকি গাছের নিচে বসল। ব্যাগ থেকে ফোন বের করে তাকলিফকে লিখল, আমি ভার্সিটিতে। আমলকি গাছের নিচে অপেক্ষা করছি। একটু কি আসবেন? তাকলিফ মেসেজ পেয়ে কিছুক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করল, যাবে কি যাবে না। অবশেষে মস্তিষ্কের কথা না শুনে মনের কথা শুনল সে। অফিসের কাজে ইস্তফা দিয়ে ঘন্টার মধ্যেই চলে এলো। দূর থেকে ঝুমুরকে দেখে সে বিষম খেল। খোলা চুলে, সোনালি সুতোর কাজ করা সাদা ফুলের জামদানিতে এই মেয়েকে মারাত্মক লাগছে। চোখ ফেরানো দায় হয়ে গেছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতেও পারল না এই বিষকন্যার দিকে। চোখের সাথে হৃদযন্ত্রেও কেমন অদ্ভুত ব্যথা ঝিলিক মেরে ওঠে। ওদিকে ঝুমুর ওকে দেখতে পেয়ে এক প্রকার ছুটে এলো। খোলা চুল আছড়ে পড়ে ওর চোখে মুখে। সেগুলো সামলে নিতে নিতে ঝুমুর বলে, এসেছেন তাহলে? রিনরিনে কণ্ঠস্বর শুনে তাকলিফের ঘোর কেটে যায়।
নিজেকে সামলে অন্যদিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ডাকলি কেন? ঝুমুর কোনো ছুতো ভেবে না পেয়ে ঠোঁট উল্টে বলল, ছেলেগুলো কেমন করে তাকাচ্ছিল তাই ভাবলাম আপনি থাকলে ভালো তাকাবে না। আমাকে বডিগার্ড মনে হয়। এভাবেই তো ফাঁসিয়ে দিয়েছিলি। ঝুমুরের মুখে মেদুর ছায়া পড়ল। আমি বলেছিলাম যেতে। বাঁচিয়েছিলেন কেন আমায়? তাকলিফ কটাক্ষ করে বলল, দেখে তো হুঁশ ছিল না, পায়ে ধরতে বাকি ছিলি। ছোট বাচ্চা তাই বাঁচিয়েছি। বিনিময়ে 1 গ্রাম লোক ধরে তোকে আমার ঘাড়ে চাপিয়ে দিল। সাংঘাতিক মেয়ে তুই। ঝুমুর সেই কথাগুলো মনে করে কেমন কুকড়ে গেল ভেতরে ভেতরে। অমন বীভৎস কুৎসিত স্মৃতি ও মনে রাখতে চায় না, তবুও মনে পড়ে যায় কখনো কখনো। আচমকাই ওর বুক কাঁপতে লাগলো, চোখ দুটো কেমন জ্বালা করতে শুরু করলো। দাঁড়াতে কষ্ট হচ্ছিল। সেদিন এই মানুষটা ওকে না বাঁচালে ঝুমুর হয়তো এতদিনে এই পৃথিবীতেই থাকতো না। মানুষটার কাছে ওর আজন্ম কৃতজ্ঞতা। ওকে এমন থমেরে দাঁড়িয়ে থাকতে দেখে তাকলিফ একটু ভড়কে গেল। এই মেয়ে তো আবার ট্রমায় ভুগে এই কাহিনী মনে করে। কেন যে বলতে গেল? ও ঝুমুরের কাঁধ ধরে ঝাঁকা দিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, খারাপ লাগছে? ঝুমুর ওর দুবাহু শক্ত করে খামচে ধরে চোখ দুটো বুজে শ্বাস টেনে বলল, উহো, কোথাও যাবি? আপনি যেখানে নিয়ে যাবেন। তাকলিফ আর কিছুই জিজ্ঞেস করলো না। রিকশা ভাড়া করলো। উদ্দেশ্যহীনভাবে শহর ছষে বেরালো। ঝুমুরের ভালো লাগছে, সেই সাথে মনে মনে অভিমান জন্মালেও প্রকাশ করে না। ভাবে, তাকলিফ হয়তো জানেই না আজ ওর জন্মদিন। না জানলে বলবে কি? তাছাড়া তাকলিফের দ্বারা জন্মদিন নিয়ে আদিক্ষেতা আশা করাটাও ভুল। ঝুমুর বিষণ্ণ চেহারা নিয়ে চুপ করে বসে থাকে। ওর চোখে মুখে ফুটে ওঠে বিমর্ষ ভাব। তাকলিফ দেখেও না দেখার ভান করে। বকবক করে মাথা খাওয়া পাগল আজ চুপ। সে জানে আজ ঝুমুরের জন্মদিন, কিন্তু প্রকাশ করে না। কেমন সংকোচ হয়। নিজের সত্তার পরিবর্তন ঘটিয়ে বুকভরা ভালোবাসা দিতে অস্বস্তি হয়। তবুও আজ সে অফিস ফেলে ছুটে এসেছে, কেন এসেছে জানে না। বিগত বছরগুলোতেও সেই ঝুমুরের জন্মদিন মনে রেখেছে। সেদিনটাতে ঝুমুর অস্বাভাবিক আচরণ করত। জন্মদিনের কেক, মিষ্টির ভাগ রাখত তাকলিফের জন্যেও। মায়ের কাছে ধরা না খাওয়ার জন্য কত ছুতো, লুকোচুরি যে করত তা ভাবনার বাইরে। ভিতুর মতো লুকিয়ে তিনতলায় তাকলিফের জন্য নিয়ে যেত। এসবের কারণ জিজ্ঞেস করলে তাকলিফকে মিনমিন করে নানান বাহানা দিত। ভুলেও বলতো না আজ তার জন্মদিন। কথাগুলো মনে করে হাসি পায় তাকলিফের। রোদ পড়ে আসতেই সে ক্লান্ত গলায় ঝুমুরকে বলে, এবার বাড়ি যাই। চল। না যাব না। তাকলিফ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? আপনার জানতে হবে না। ঝুমুরের ভীষণ অভিমানে গাল ভারী হয়ে যায়। চোখ ছলছল করে ওঠে। উল্টো দিকে ফিরে হাতের তালুতে চোখ মুছে। ও জানে তাকলিফ অজ্ঞাত ওর জন্মদিনের বিষয়ে। এরপরেও অভিমান হচ্ছে, রাগ হচ্ছে। একটুও বোঝে না এ কেমন মানুষ। অন্তত একবার ওর গালে হাত রেখে শুভ জন্মদিন বললেই ঝুমুর পৃথিবী জেতার মতো আনন্দ পেত। অথচ অথচ তাকলিফ হতবিহ্বল ভঙ্গিতে আরো কিছু বলতে যাবে ঝুমুর আচমকা ফুপিয়ে কেঁদে ওঠে। তাকলিফ থতমত খায়, এই তোর হলো কি? এভাবে কাঁদছিস কেন? ঝুমুর কোনো উত্তর দেয় না, থামেও না। রিকশাওয়ালা সন্দেহী চোখে পেছনে তাকাতেই তাকলিফ তাকে ধমক দেয়। এরপর ঝুমুরের হাত দুটো মুঠোয় নিয়ে নিচু স্বরে বলে, কাঁদিস না বাবা। সমস্যাটা কি বল তো? আমি কি কিছু করেছি? কি ভুল? বল আমায়। আপনি। কান্নার দমকে কথা বেরুয়ে না ঝুমুরের। কিছুতেই বলতে পারে না সমস্যা কোথায়। ওর ইতস্ততবোধ। নাক ফুলিয়ে অভিমানের কান্না দুপুরের রোদে ঝলমল করছিল। তাকলিফ ভেতরে ভেতরে হেসে খুব হয়। তবুও সে কিছু না জানার ভান করে। তবে একসময় আর পারে না। বউটাকে কাঁদতে দেখতে ভালো লাগছে না। ও এক হাত গলিয়ে ঝুমুরের শাড়ির নিচ দিয়ে কোমর চেপে ধরে বসে। অন্য হাতে ওর গাল মুছে দিয়ে কানে কানে ফিসফিস করে বলল, শুভ জন্মদিন গর্দভ। ঝুমুর শিউরে ওঠে। কান্না থামিয়ে নাক মুছে বোকার মতো বলে, আপনার মনে ছিল না? তাহলে? তাকলিফ বলে, তোর ঢং দেখে মনে পড়ল। সামান্য একটা জন্মদিন নিয়ে কেঁদে বুক ভাসাতে তোরা মেয়েমানুষরাই পারিস। ঝুমুর ওর কথায় একটুও মন খারাপ করে না, হাসে। আগ্রহী গলায় জানতে চায়, আমাকে কিছু দেবেন না?
তাকলিফ একটু চুপ থেকে ভ্রু কুঁচকে বলে, সময় দিলাম, এটাই বেশি না? তার মানে আমি যা চাইবো তাই হবে? তাকলিফ যথাজ্ঞাপন জানাতেই ঝুমুর ওর দুগাল টেনে ধরে নাকের ওপর চুমু দিয়ে বসে। রিকশাওয়ালা পেছনে কি হচ্ছে তা আন্দাজ করে খুব খুব করে কেসে উঠতেই তাকলিফ কিছুটা কড়া সুরেই বলে, আমার বউ চাচা। পরক্ষণেই ঝুমুর বলে, উনি আমার বর হয়, চাচা। আমরা অশালীল কিছু করছি না তো? রিকশাওয়ালা লজ্জা পেয়ে মাথা নাড়ে। বেচারা অস্বস্তিতে পড়ে গেছে ভীষণ। তাকলিফ ওর কাণ্ডে অবাক হয়ে ফিসফিস করে বলল, এই তো লজ্জা করে না? ঝুমুর শান্ত স্বরে বলে, না। চেঁচিয়ে চেঁচিয়ে বলবো দরকার হলে, আপনি আমার সব। জীবন, মৃত্যু সব। বলে মুখ গম্ভীর করে বসে থাকে। তাকলিফ ওর দিকে নিজের অজান্তেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। শহর ছুঁয়ে বেরিয়ে ওরা এসে থামে রমনার সামনে। ঝুমুরের বায়নাতে বাধ্য হয়ে ওকে নিয়ে পার্কে ঢুকে সে। চারদিকে অগণিত মানুষ। কপোতকপতির অভাব নেই। কেউ কেউ চুপিসারে গাছের আড়ালে ঝোপের পেছনে বসে অদ্ভুত আশালীন প্রেমলীলা চালাচ্ছে। এই প্রথম বউ নিয়ে এমন অসুস্থকর প্লেসে এসেছে ভেবেই তাকলিফ কেসে ওঠে। ঝুমুর ব্যাপার বুঝে হেসে ফেলে। তাকলিফ চোখ গরম করে তাকাতেই ওর হাসি মিলিয়ে যায়। মিনমিন করে বলে, আর হাসবো না? মনে থাকে যেন। থাকবে। তখনই ক্যামেরা হাতে ক্রেতা খুঁজতে থাকা একজন ফটোগ্রাফার এসে ওদের ছবি তুলবে কিনা জানতে চায়। ঝুমুর হা বলতে নেবে তার আগেই তাকলিফ সোজাসাপটা না করে বিদায় করে দেয় ফটোগ্রাফারকে। ঝুমুর সাথে সাথেই গাল ফুলিয়ে দেয়, শক্ত হয়ে বসে থাকে, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না। তাকলিফের ধমক রাগারাগিও কাজ হয় না। সূর্যের তেজদীপ্ত আলোতে বসে থেকে চোখমুখ রক্তিম করে ফেলে। একসময় ওর জেদ নিতে না পেরে বাধ্য হয়ে তাকলিফ ছবি তোলার জন্য রাজি হয়। ফটোগ্রাফার ঝুমুরের অনেক ছবি তুলে দেয়। ঝুমুরের অত্যাচারে শেষমেশ তাকলিফকেও কাপল ছবি তুলতে হয়, আইসক্রিম, ফুচকা, চটপটি খেতে হয়। শাহবাগের ফুলের দোকান থেকে 19টা গোলাপ কিনে দিতে হয়। পরন্ত বিকেলে দুজন বাড়ি ফেরে। গেটের সামনে ডালপালা মেলে সৌন্দর্য ছড়ানো বাগানবিলাস গাছখানি গোলাপি হয়ে আছে। বিদায় নিয়ে চলে যাওয়ার সময় ঝুমুরকে আটকায় তাকলিফ। একটা খাম দিয়ে ঝুমুরের গালে কপালে চুমু এঁকে সে সিঁড়ি বেয়ে দ্রুত ওপরে উঠে যায়। ঝুমুর খাম হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। অজানা আশঙ্কায় ওর বুক কেঁপে ওঠে। এটা কিসের খাম? এখানে আবার ডিভোর্স পেপার নেই তো? ঝুমুরের মন একই সাথে কৌতূহলে এবং উৎকণ্ঠায় কাঁপতে থাকে। দ্রুত নিজের ঘরে ফিরে খাম খুলে দেখে সেখানে একটা বিশাল অ্যামাউন্টের চেক আর ছোট্ট চিরকুট। ঝুমুর, তোর দেনমোহর আর জন্মদিনের উপহার একসাথে দিলাম। দেরি হওয়ার জন্য আমাকে বকে লাভ নেই, তুই তখন ছোট ছিলি, এত বড় চেক সামলাতেই কি করে, তাই আজ দিলাম। বিগত 18টা জন্মদিনের শুভেচ্ছা হিসেবে 18 লক্ষ চুমু, আগত জন্মবর্ষের জন্য কোটি আলোকবর্ষ ভালোবাসা। বাই দ্য ওয়ে, আজ থেকে তুই আমার অফিসিয়ালি বউ। তাকলিফ হাসান তুর্য। চিরকুট বুকে নিয়ে ঝুমুর কেঁদে ফেলে। এই চাপা লোকটা ওকে অনেক ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তাতে কি? ঝুমুর তো বুঝতে পেরেছে। শামসুল হক আশ্চর্যান্বিত হয়ে বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। তার কাছে সবকিছু কেমন দুর্বোধ্য মনে হচ্ছে। কান দিয়ে শা শা শব্দে ধোঁয়া বেরুচ্ছে যেন। কয়েক মুহূর্ত তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। চিন্তাভাবনা, বোধশক্তি হারিয়েছেন। ঝুমুর, তার সবচেয়ে আদরের ছোট মেয়ে ঝুমুর। সে তাকলিফের বিয়ে করাবো। তাও 2 বছর আগের সেই বিভীষিকামো কিডন্যাপারের মাধ্যমে। মানে কি? এসব কি শুনছেন তিনি? শামসুল হকের মস্তিষ্ক আস্তে ধীরে সচল হয়ে উঠল। পাংশুটে বর্ণ ধারণ করল মুখ। পাশে বসা ছোট ভাই সাইদ হক হতবাক। কেসে ওঠে এবার বললেন, বড় ভাই আপনি মজা করতেছেন আমাদের সাথে? সানোয়ার সাহেব শক্ত গলায় বললেন, না। এটা কিভাবে সম্ভব? না ভাই, কোথাও ভুল হচ্ছে। ছোট ভাই সাইদের কথায় এবার বেশ বিরক্তি অনুভব করলেন সানোয়ার হক। তিনি ছোট ভাইয়ের কথায় জবাব না দিয়ে শামসুল হকের উদ্দেশ্য গলা ছাড়লেন। শামসুল হক দৃঢ় গলায় বললেন, সম্ভব না। কিছুতেই না। মাফ করবেন বড় ভাই, এরপরেও আমি বলছি এটা সম্ভব না। সানোয়ার হক তাজ্জব বনে গেলেন। তিনি ভেবেছিলেন পাখি বেগম বেঁকে বসবেন, এখন তো দেখছেন তার ভাইও। তিনি গলা ঝেড়ে বললেন,
সম্ভব না বললেই তো হয় না শামসু। আইন এবং শরীয়ত দুই মোতাবেকই ঝুমুর তাকলিফের স্ত্রী। সেটা আমরা কেউ মানি আর না মানি তাতে কিন্তু সত্য পাল্টে যাবে না। শামসুল সাহেব কিছু ভাবতে পারলেন না, তবে তিনি অকপটেই বলে দিলেন, পাল্টানোর জন্য যা করার বাবা হিসেবে আমি সেই ব্যবস্থাই করব। সানোয়ার হক ভ্রু কুঁচকে বললেন, তুই কি ওদের আলাদা করার কথা বলছিস? ডিভোর্স করাবি নিজের মেয়েকে? শামসুল হকের বুক কেঁপে উঠল। এই বংশে এমন ইতিহাস নেই, তিনি কিভাবে পারবেন করতে? কিন্তু তাই বলে তাকলিফের সাথে তার মেয়ে? না, তার মাথা কাজ করছে না। পাশে বসা সাইদ হক বললেন, যা করার ভেবেচিন্তে করবেন, যাতে কাউকেই পস্তাতে না হয়। শামসুল হক অভিযোগের সুরে বললেন, কিন্তু আপনি এতদিন এসব জানাননি কেন ভাইজান? আমার মেয়েটার এত বড় ক্ষতি হয়ে গেল, আমি নিজেও জানতাম না। তাকলিফ আমাকে বলল সেদিন, আমি ভেবে পাচ্ছিলাম না তোদের কিভাবে বলবো। শামসুল হক কাষ্ঠ হেসে এবার বলল, ভালোই খেলোয়াড় আপনের পোলা বড় ভাই। বলতে বাধ্য হইলাম। আমার মেয়ের দিকে সে কেমনে হাত বাড়ায়। সানোয়ার সাহেব ভাইয়ের গলা শুনে থম মেরে গেলেন। সাইদ হক ও মেজো ভাইয়ের কথায় কনফিউজড। শামসুল হকের মুখ থমথম করছে। ব্যাপারটা কিছুতেই মানতে পারছেন না তিনি। তাচ্ছিল্য হেসে বললেন, আমি তাকলিফরে কিন্তু আলাদা চোখে দেখি নাই। কিন্তু এবার আর পারছি না বড় ভাই। ঝুমুর আমার সবচেয়ে আদরের মেয়ে, ওর সাথে এমন কাণ্ড করে ও কিভাবে চুপচাপ 2 বছর কাটাই দিতে পারল? এখন যখন মেয়েটার জন্য ভালো ঘর থেকে সম্বন্ধ আসছে তখনই কেন এসব স্বীকার করল? তার মানে কি এটাই নয় যে ও ওর স্বভাবগত কাজটাই করছে? সুযোগ নিয়েছে। তাকলিফ বাইরে ছিল। দরজা দিয়ে ঢুকতেই কিছু কথা ওর কানে গেল। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে এলো। ও ভেতরে পা রাখতে রাখতেই বলল, তার জন্য কি আমাকে পুলিশে দেবেন? আমার আপত্তি নেই। আমি কেন জানাইনি এটা আমি আপাতত বলতে পারছি না, তবুও একটা কারণ বলি। আমার ভীষণ চক্ষুলজ্জা করছিল, নিজেকে কাপুরুষ মনে হচ্ছিল। যাই হোক, আপনি বরং আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, এই 2 বছরে ওর সাথে কোনোদিন স্বামী হিসেবে আচরণ করেছি কিনা। এরপর আমাকে পুলিশে তুলে দিলেও আমি নিজেকে জাস্টিফাই করব না চাচাজান। শামসুল হক ওকে দেখে কতক্ষণ চুপ থাকলেন, এরপর বললেন, এই 2 বছর অনেক সময়। তুমি পারতে আমার মেয়েটাকে ছাড়তে। যেহেতু বিয়েটা একটা দুর্ঘটনা, কেন করলে না? তাকলিফ সত্যিটাই বলল, আমি বিষয়টা নিয়ে সত্যিই এত ভাবিনি। তাছাড়া ঝুমুর ছোট ছিল, ওর মানসিক অবস্থার কথা ভেবেই চেপে গিয়েছি, যেটা আমার আরেকটা ভুল। শামসুল হক বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলেন, কি চাচ্ছ তুমি? চাচার প্রশ্নের ধরন ভালো লাগলো না তাকলিফের। সে কিছুটা কড়া গলায় বলল, আমি কিছুই চাচ্ছি না। বরং আপনার মেয়ে যেটা চায়, আমিও সেটাই চাইব। আগে আপনার মেয়েকে জিজ্ঞেস করুন চাচাজান। শামসুল হক বিষাদভরা মুখটা অন্ধকার করে ওঠে চলে গেলেন। তাকলিফ বাড়িতে একটা অশান্তি শুরু হওয়ার আনাগোনা টের পেল। পোড়া স্মৃতি, পোড়া গন্ধ, চারপাশটা কেমন পুড়ছে। তাকলিফের বুকের ভেতরটাও। শামসুল হক অসার হাত পা নিয়ে 3তলা থেকে নেমে এলেন। পাখি বেগম রান্নাঘর থেকে ছুটে এসে স্বামীকে পানি এগিয়ে দিতে দিতে জিজ্ঞেস করলেন, বড় ভাই ডাকছিল কি জন্য আপনারে? পানির গ্লাসটা ঢকঢক করে শেষ করে তিনি উত্তরে বললেন, বিয়ের জন্য। কার? ঝুমুরের। পাখি বেগম সন্দেহী চোখে তাকালেন। কার সাথে? তাকলিফের। পাখি বেগম আঁতকে উঠলেন। কি কোন আপনি? এইটা হইতে পারে না, স্বপ্নেও না। শামসুল হক হতাশ গলায় তখনই স্ত্রীকে দুঃসংবাদটা দিলেন, স্বপ্নে আর কি? বাস্তবেই হয়ে গেছে। তোমার মেয়েকে ডাকো, জিজ্ঞেস করো। পাখি বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন। যেন স্বামীর কথাবার্তার আগামাথা তিনি খুঁজে পাচ্ছেন না। তার পা দুটো জমিনে আটকে গেছে। মাথাটা ঘুরছে। তিনি ধপ করে বসে পড়লেন চেয়ারে। সন্দেহ তাহলে মিথ্যে ছিল না। খানিক সময় গড়ালো। শামসুল হক একসময় ধৈর্যহারা হলেন। চিৎকার করে ঝুমুরকে ডাকলেন তিনি। বাবার এমন আকস্মিক চিৎকার শুনে গায়ে ওড়না চাপিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসলো ঝুমুর। ইয়াসিফ তোষি, নিশিতিথি সহ প্রমীলাও ছুটে এলেন। সাজেদা বেগম কোমর ব্যথায় হাঁটাচলা করার শক্তি হারিয়েছেন। তিনিও ছেলের অমন গলার স্বর শুনে চেঁচামেচি শুরু করলেন।
শামসুল হক কেন জানে না রাগ সামলাতে পারলেন না। মেয়ের গালে 5 আঙুলের ছাপ বসিয়ে দিয়ে বললেন, কতটুকু বয়স তোমার? এত বড় কথাটা কিভাবে লুকাইলা? তুমি কি আমার সত্যিই আমার মেয়ে? ছি! ঝুমুর গালে হাত দিয়ে পাথর বনে গেল। বাবা তাকে মারল। বাবা! ওর এত বছরের জীবনে মনে পড়ে না বাবা কখনো গায়ে হাত তুলেছে। আজ কি করে পারল? ঝুমুর পরক্ষণেই মায়ের রঞ্চণ্ডী গলা শুনে কেঁপে উঠল, মুখপুরি কলঙ্কিনী। বাপের কথার জবাব দে সাহস থাকলে। তুই কেমনে পারলি? ছি! আমার সব শেষ হয়ে গেল। শেষমেশ তুই। শামসুল হক স্ত্রীর কথার মাঝেই দ্বিতীয়বার বললেন, বলো, তাকলিফের সাথে বিয়ের কথাটা তুমি লুকালে কেন আমাদের থেকে? কেন? ঝুমুর হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। সবকিছু কেমন ঝাপসা লাগছে। ও দেয়ালে ঠেস দিয়ে নিজের ভর সামলালো। ইয়াসিফ বাদে বাড়ির সবাই তাজ্জব বনে গেল। এসব কি শুনছে তারা? বিয়ে? তাও ঝুমুর তাকলিফ? তুষি ইয়াসিফের দিকে ভয়ার্ত চোখে তাকাতেই ও ইশারায় জানালো সে সব জানে। তুষি মুখে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে সাজেদার চেঁচামেচি শুনে এক ছুটে সেখানে চলে গেল। ইয়াসিফ এবার মুখ খুলল, ওকে বলে লাভ নাই আব্বা। আমিই মানা করেছিলাম। পাখি বেগম আর শামসুল হক দুজনেই দ্বিতীয়বারের মতো ধাক্কা খেলেন এই কথাটা শুনে। ঝুমুর তখনও গালে হাত চেপে দাঁড়িয়ে আছে। ইয়াসিফ বোনকে নিজের কাছে এনে বাবাকে বোঝানোর উদ্দেশ্য করে বলল, শ্রীমঙ্গলের সেই বিশ্রী ঘটনাটা নিশ্চয়ই আপনাদের সবারই জানা। সেদিন যদি ভাইয়া ঝুমুরকে বাঁচাতে না যেত তাহলে নিজের মেয়েকে আপনারা আর দেখতে পারতেন না। তখন সিচুয়েশনটা এমন ছিল যে ভাইয়া যদি ঝুমুরকে বিয়ে না করে তাহলে তাদের পাথর ছুঁড়ে মেরে দেওয়া হবে। এতে হয়তো ঝুমুরের, ভাইয়ার বা আমাদের কিছু ভুল ছিল, কিন্তু কারোরই দোষ নেই। আর তখন বলার মতো পরিস্থিতিও ছিল না। আমি তো চিনি আমার মাকে, ভাইয়াকে কি পরিমাণ অপছন্দ করে তা তো জানি। আম্মা বরঞ্চ ভাইয়াকেই ভুল বুঝতো কারণ ঝুমুরের তখন এত সব বোধগম্যতা ছিল না। একটু থেমে দম টেনে নেয় আসিফ। এরপর বোনের দিকে এক পলক তাকিয়ে সে দৃঢ় গলায় বলে, আমি ওদের বিয়েটাকে সমর্থন করছি। কেউ করুক বা না করুক। বলে ঝুমুরকে এক প্রকার টেনেই সেখান থেকে নিয়ে গেল। পাখি বেগমের দুহাতে নিজের মাথার চুল টেনে ধরে মেঝেতে বসে পড়েন। শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে একসময় কিরমির করে উঠলেন। প্রতিজ্ঞাবদ্ধ হলেন, মানি না। আমি এই বিয়ে কিছুতেই মানি না। ইয়াসিফের আব্বা, আমি কিন্তু এই অন্যায় কিছুতেই মানুম না। আমার জান থাকতে ওই পোলার কাছে আমার মাইয়া দিমু না। এবার যা হইবার হোক। বাকিরা তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে। এসব কি হচ্ছে? প্রথমে ইয়াসিফ তুষির বিয়ে নিতে কত ঝক্কি ঝামেলা পোহাতে হলো, এখন আবার তাকলিফ ঝুমুর। তাও 2 বছরের বৈবাহিক জীবন। অথচ কেউ কোনোদিন বুঝতেই পারল না। ঝুমুরের ঘরে আলো জ্বলছে না। বাইরে থেকে এক ফালি চাঁদ এসে ঢুকছে জানালা দিয়ে। আলোটা মায়ামো, ধোঁয়াটে। ঝুমুরের ভীষণ বুক ভার হয়ে আছে। মা বাবা স্রেফ বলে দিয়েছে এই বিয়ের কোনো মূল্য নেই তাদের কাছে, শীঘ্রই ডিভোর্সের ব্যবস্থা নেবেন। ঝুমুরও সাহস করে বলে দিয়েছে সে ডিভোর্স চায় না। কিন্তু এরপরে মা তাকে যা শুনিয়েছে তাতে ঝুমুরের কেবল ভয় হচ্ছে তাকলিফকে নিয়ে। মানুষটা ওকে ছেড়ে চলে যাবে না তো? ঝুমুর তাহলে বাঁচবেই না, চলবে। গল্প অপ্রিয় রঙ্গনা। লেখনীতে ইশরাত জাহান ফারিয়া। দ্বিতীয় পর্ব।